ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে আমরা সায়নকে দেখি যে মনে করছিল কিভাবে সে জানতে পেরেছে হিজু কথা বলতে পারে। এরপরে সে যখন লিফট থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় হিজুর মা হিজুকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। সায়ন ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। আর তোমরা তো জানোই হিজুর মা হিজুকে নিয়ে ওয়াশরুমে কি কি বলেছে। হিজুর মা বাইরে আসলে সায়ন বলে, চলুন একসাথে পার্টিতে যাই। এরপর সে তাকে জিজ্ঞেস করে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, হিজু কেন কথা বলতে পারে না? হিজুর মা বলে, তুমি তো এটা জানোই, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে আর কথা বলতে পারেনি। সায়ন বলে, এই ধরনের সমস্যা মানুষের মাত্র কয়েকদিন থাকে বা কয়েক বছর থাকে, কিন্তু হিজু গত 20টা বছর ধরে চুপ করে আছে, এটা কি করে সম্ভব? হিজুর মা বলে, ওর মধ্যে একটা অনুশোচনা রয়েছে। সায়ন বলে, কিসের অনুশোচনা? অ্যাক্সিডেন্ট কি হিজু করেছে? হিজুর মা বলে, তারপরেও ওর ভাই মারা গেছে, ওর বোন ডেফ হয়ে গেছে, তবে তুমি এগুলো হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো? সায়ন বলে, আপনি কি ভুলে গেছেন হিজু আমার স্ত্রী? আর আমি আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, আমার স্ত্রীর সঙ্গে কথা বললে একটু সাবধানে বলবেন। এই বলে সায়ন চলে যায়। এরপরে সায়ন ভেতরে পার্টিতে আসলে কিছু মেয়েরা তাকে ঘিরে ধরে। তারা বলে, তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ, নাকি তোমার অনেক যত্ন নেয় নাকি? তখনই পেছনে হিজু এসেছিল। হিজু আবার যখন চলে যাচ্ছিল তখন সায়ন তাকে দেখে ফেলে। তবে সায়ন সেখানে যাবে তার আগেই হিজুর সৎ বাবা তাকে ধরে। একটু পরেই সায়নের কাছে কিডন্যাপারের কল আসে, মানে হিজুর কল আসে। এরপর এখানে কি কি কথা হয়েছে তা তো আমরা আগের পার্টিই দেখেছি। সায়ন যখন পার্টি থেকে বের হয় তখন সে এক ওয়ার্কারের হাতে হিজুর কোট দেখতে পায়। সে বলে, আপনি এটা কোথায় পেয়েছেন? ওয়ার্কার বলে, এটা ওয়াশরুমে ছিল। সায়ন সেটা নিয়ে নেয়। এরপরে সে ছাদে চলে আসে। ছাদে সে হিজুকে দেখতে পায়। হিজু তাকে দেখে তাড়াতাড়ি নিজের ফোন লুকিয়ে ফেলে। এরপর সে পেছনে সরতে থাকলে পড়ে যেতে চায়, তখন সায়ন এসে তাকে বাঁচিয়ে ফেলে। সায়ন এরপর হিজুকে ওঠায়। সে জিজ্ঞেস করে, তুমি ছাদের রেলিং এ কি করছো? তুমি কি মরে যেতে এসেছো? তখন তার মনে পড়ে হিজু একটু আগে ফোনে কথা বলছিল। সে বলে, তুমি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলে, কিন্তু তুমি তো ফোন করতে পারো না, তুমি কি এর উত্তর আমাকে দেবে না? আমি কি তোমাকে জোর করব? তখনই দোজের কল আসে। হিজু চলে যেতে চাইলে সায়ন তাকে কোটটা পরিয়ে দেয়। দোজে সায়নকে বলে, বর্তমানে ওই কিডন্যাপার আপনার সাথেই আছে, হতে পারে আপনি যে পার্টিতে গেছেন সেখানেই সেই কিডন্যাপার রয়েছে। এটা শুনে সায়ন দৌড়ে হিজুকে দেখতে আসে, তবে হিজু লিফটে চলে গিয়েছিল, তাই সায়ন সিঁড়ি দিয়ে দৌড়ে যেতে থাকে। এরপরে হিজু একটা ব্যানারের সামনে দাঁড়িয়েছিল। তখন সায়নের মা এসে বলে, তোমার তো ভেতরে পার্টিতে থাকা উচিত। হিজু এরপর ভেতরে পার্টিতে চলে যায়। সায়নের মা সেই ব্যানারটাকেই দেখছিল, যেখানে তার শ্বশুরের ছবি ছিল। তার মনে পড়ে তার শ্বশুর তাকে একদিন বলেছিল, বলো তুমি কি ভালো মা হতে চাও নাকি আমার ভালো ছেলের বউ হতে চাও? এটা মনে করে সায়নের মা পোস্টারের উপর তার মুখে থাকা ওয়াইন ফেলে দেয়। এদিকে সায়ন এসে দেখে হিজু ভালো আছে। সে এরপর দোজেকে বলে, ওই লোকের খোঁজ তাড়াতাড়ি বের করো। এরপরে রাতের বেলা তারা বাড়িতে চলে আসে। সায়ন হিজুকে বলে, তোমার পায়ের সেই দাগটা কি এখনো আছে? তখন সে গিয়ে দেখতে পায় তার হাঁটুতে একটা দাগ রয়েছে। সায়ন বলে, ওই দিন তুমি একটা শব্দও করোনি, তুমি আসলেই অনেক শক্ত, আমি দেখতে চাই কতদিন তুমি এভাবে থাকো। এই বলে সে চলে যায়। হিজু মনে করে একদিন ঘরে বসে সে একটা রিপোর্ট পড়ছিল। তখন তার মা সেখানে আসে। সে বলে, তুমি এগুলো কি পড়ছো? তুমি কি নিউজ চ্যানেলে খবর পড়তে চাও? কিন্তু তুমি সেটা কি করে করবে? তুমি তো কথাই বলতে পারো না। হিজু, তুমি কেন বুঝতে পারছো না এই স্যাক্রিফাইস না করলে তুমি আর আমি এই সুন্দর জীবন পাবো না? হিজু মন খারাপ করে যখন বাইরে চলে আসে তখন একটা কুকুর তাকে ধাওয়া করে। হিজু দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। তবে ওই সময় দেখা যায় সায়ন সেখানে চলে এসেছে। হিজু যেহেতু পায়ে ব্যথা পেয়েছিল তাই সায়ন নিচে বসে তাকে পিঠে উঠতে বলে। এরপরে সে তাকে পিঠে করে নিয়ে যায়। এসব হিজু শুয়ে শুয়ে মনে করছিল। ওইদিকে সায়নও ঘুমাতে পারছিল না। তখন সে উঠে হিজুর কাছে যায় আর বলে, তুমি এটা কি করে করতে পারলে? তুমি 20টা বছর ধরে আমাকে ধোঁকা দিয়েছো। তখন না হয় তুমি ছোট ছিলে, এখন তো তুমি বড় হয়ে গেছো, তাহলে এখনো কেন তুমি এগুলো করে যাচ্ছ? হিজু তখন মোবাইলে লিখে তাকে বলে, সবার কাছেই একটা সিক্রেট থাকে, তোমার কাছে কি কোনো সিক্রেট নেই? সায়ন অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই সায়ন হিজুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে আসলে ভেতরে যাওয়ার সাহসই পায়নি। পরদিন আমাদের অফিসের সিন দেখানো হয়, যেখানে সায়ন তার সকল কলিগদের সঙ্গে বসেছিল। একজন কলিগ বলে, সকল ইন্টারপ্রেটরদের লিস্ট এসে পড়েছে যারা কিনা আমাদের সঙ্গে কাজ করবে। তবে সায়নের ধ্যান অন্য জায়গায় ছিল। সে বলে, স্যার, আমার কাজ কি আপনার পছন্দ হয়নি? সায়ন বলে, হ্যাঁ হয়েছে। এরপরে সেই কলিগ ওয়াশরুমে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল। সে বলে, আমার বস মনোযোগ দিয়ে একটা কাজ আমার দেখে না, জানি না ওনার কি হয়েছে, কোনো টেনশনে আছে কিনা। সে যখনই বাইরে বের হয় তখনই সে সামনে সায়নকে দেখতে পায়। প্রথমে সে অনেক ভয় পেয়ে যায়। সায়ন বলে, চলো একসঙ্গে একটু কথা বলি। এরপরে সে বলে, তুমি কি সব কথাই তোমার স্ত্রীকে বলে দাও? সে বলে, হ্যাঁ, সব কথাই বলে দিই। সায়ন বলে, কোনো কিছুই কি সিক্রেট রাখো না? সে বলে, না। কেন, আপনি কি আপনার স্ত্রীর কাছে কিছু লুকাচ্ছেন? সায়ন তাকে এই কথার কোনো উত্তর দেয় না। এদিকে হিজু, তার ডিরেক্টর আর বাকি অন্যান্য ইন্টারপ্রেটাররা একসঙ্গে বসেছিল।
তখন হিজুর ফোনে মেসেজ আসে যে প্রেসিডেন্সিয়াল অফিসে সে সিলেক্ট হয়ে গেছে। ডিরেক্টর এতে ভীষণ খুশি হয়, সবাই হিজুকে কংগ্রাচুলেট করতে থাকে। ডিরেক্টর বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার চাকরির খবরটা তোমার আপনজনদের দিয়ে দাও। এরপর সে বাকিদেরকে কফি কেনার জন্য নিয়ে যায়। হিজু ভেবে পাচ্ছিল না সে কাকে এই কথাটা বলবে। প্রথমে সে তার বাবার নাম্বার দেখে, কিন্তু পরে সে সায়নের নাম্বার দেখে। সে সায়নকে বলে, আমি সিলেক্ট হয়ে গেছি। এরপরে সে লিখতে চায়, দেখেছো আমি বলেছিলাম না তুমি আমার চাইতে ভালো ক্যান্ডিডেট পাবে না। কিন্তু পরে এই কথাটা সে কেটে দেয়। সে ইমোজি বের করে ভাবছিল যে কোন ইমোজিটা দেওয়া যায়, কিন্তু তখনই একটা লাভ ইমোজি সায়নের কাছে চলে যায়। হিজু নিজে নিজে বলতে থাকে, আমি এটা কি করলাম। সায়ন মিটিং এ ছিল। সে যখন লাভ ইমোজি দেখে সে তো কিছুই বুঝতে পারে না। সে নিজের চশমা খুলে রাখে। তার মনে হতে থাকে চশমা মনে হয় কাজ করছে না। সেই লাভ ইমোজি তার চারপাশে ঘুরতে থাকে। ওদিকে কলিগরা আলোচনা করছিল তারা আজ একসাথে খাবার খাবে। তারা যখন সায়নের দিকে তাকায়, সায়ন তাদেরকে বলে যে হ্যাঁ, সে খাবার খেতে রাজি আছে। এমনকি এবার উইকেন্ডে বাইরে যাওয়ার কোনো প্ল্যান তার লোকেদেরকে করতে বলে। এরপর সায়ন বাইরে চলে আসে। সে হিজুকে কংগ্রাচুলেট করে। হিজু বলে, আজ আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট দেব। এরপরে সায়ন যখন বাকিদের সঙ্গে খাবার খাচ্ছিল তখন সে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের কোনো বন্ধু যদি চাকরি হয়ে যায় তাহলে তাকে কি উপহার দাও, মানে তাকে কি দেওয়া উচিত? এখানে কেউ বলে ফোন, কেউ বলে ল্যাপটপ, দোজে বলে একটা ভালো জামা দেওয়া উচিত। সায়নের এই আইডিয়াটা পছন্দ হয়। সে এরপর একটা শপিং মলের ছবি তুলে হিজুকে পাঠিয়ে দেয় আর বলে কাজ শেষ করে সেখানে চলে যেতে। এদিকে ইউরি আর সাঙ্গু একসাথে সেই ভিলাতে এসেছে যেখানে সাঙ্গুর সাথে ওই অদ্ভুত ছেলেটার দেখা হয়েছিল। সাঙ্গু বলে এখানে একটা বড় পেইন্টিং ছিল। সে তাকে ঘরে নিয়ে যায় আর বলে এই ঘরেই সেই ঘটনা ঘটেছিল। ইউরি বলে কি ঘটেছিল? তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন সাঙ্গু খেলা করছিল, তার হাতে একটা বিড়াল ছিল। তখনই মাস্ক পরা একটি ছেলে আসে আর বলে চলো না একটু অন্যরকম খেলা খেলি। সাঙ্গু বলে কি রকম? সে বলে প্রথমে এটার লেজ, তারপর এটার পা, এভাবে আস্তে আস্তে কাটতে থাকি। আর এরপরে সত্যি সেই ছেলেটি সেগুলো কাটতে থাকলে সাঙ্গু ভয় পেয়ে যায়। সে সেই ঘর থেকে বের হয়ে যায়। সাঙ্গু বলে ওই ছেলেটার কাছে এগুলো কোনো ব্যাপারই ছিল না, দেখে মনে হচ্ছিল সে যেন আনন্দ পাচ্ছিল। এরপরে তারা গাড়িতে চড়ে চলে আসছিল। সাঙ্গু বলে ও ওই বাড়িতে আসার পর থেকেই বাচ্চারা গায়েব হতে শুরু করে। তখন আমি ছোট ছিলাম, তাই এই বিষয় এত খেয়াল করিনি, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি আর ধীরে ধীরে আমি বিষয়গুলো বুঝতে পারছি, তাই আমি এখন এই সমস্যার সমাধান করতে চাই। ইউরি বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। সায়ন তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন আমি বলে দিয়েছি যে তুমি আশ্রমে বড় হয়েছ। এরপরে ইউরির কাছে মেসেজ আসে যে হিজু প্রেসিডেন্সিয়াল অফিসে চাকরি পেয়ে গেছে, যেটা সাঙ্গুও জানতে পারে। এরপর আমরা হিজুকে দেখি যে কিনা সেই শপিং সেন্টারে এসেছে যেখানে সায়ন তাকে আসতে বলেছিল। সেখানকার ওয়ার্কার তাকে দেখে বলে, আপনি নিশ্চয়ই হিজু। স্পোক্স পারসন ফোন করে আমাদেরকে জানিয়ে দিয়েছিল আপনি এখান থেকে আপনার পছন্দের ড্রেস সিলেক্ট করতে পারেন। আমরা দেখতে পাই সেই শপিং মলে ইনাও ছিল আর সে একটা ড্রেস ট্রাই করছিল। এরপর হিজু একটা ফর্মাল ড্রেস পরলে সায়ন সেখানে চলে আসে। সে বলে এটাই তোমাকে ভালো লাগছে। এরপর সায়নের নজর পড়ে ওই ড্রেসটার উপরেই যেটা একটু আগে ইনাও পরেছিল। সে বলে এটা ট্রাই করে দেখো। তবে এরপরেই দেখা যায় তারা দুজন বাইরে চলে এসেছে। সায়ন বলে তুমি ড্রেসটা ট্রাই করলে না কেন? হিজু বলে আমি জানি কোনটা আমার গায়ে ভালো লাগে আর কোনটা ভালো লাগে না। সায়নের পর সামনে আরেকটা ড্রেস দেখতে পায়। সে বলে ওইটা ট্রাই করো। এরপর সায়ন একটা ট্রায়াল রুমের বাইরে বসেছিল। তখন দোজে তাকে কল করে বলে আমরা জানতে পেরেছি যে আপনাকে কিডন্যাপারের নাম্বার থেকে ফোন করে সে আসলে একটা মেয়ে। এটা শুনে সায়ন অবাক হয়ে যায়। ওই সময় হিজু ড্রেসটা পরে বাইরে আসে। সায়ন তাকে বলে নিজেকে ছোট মনে করা একটা খারাপ অভ্যাস, আমি চাই তুমি এই অভ্যাসটা বদলাও, আর আমি কথা দিচ্ছি এই অভ্যাস বদলাতে আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। তখন আমরা দেখতে পাই বাইরে ইনা দাঁড়িয়েছিল যে কিনা তাদেরকে দেখছিল। এরপরে তারা রেস্টুরেন্টে আসে। হিজু খাবার মেনু দেখছিল যার মধ্যে কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। হিজু তার ফোনে একটা খাবারের নাম লিখে সায়নকে বলে তুমি কি এটা খেতে চাও? কিন্তু তখনই হিজুর ফোনে সাঙ্গুর মেসেজ আসে যেখানে সাঙ্গু লিখেছে তোমার নাকি চাকরি হয়ে গেছে, ইউরি তোমাকে কংগ্রাচুলেশন জানাতে চায়, আমরা কি একসঙ্গে দেখা করতে পারি? হিজু তাকে না করতে চায়, তবে সায়ন বলে এখনই যাও, তবে শর্ত হলো আমাকেও নিতে হবে। এরপরে তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। সাঙ্গু বলে তোমরা দুজন একসাথে কিভাবে আসলে? সায়ন বলে ও আমাকে ট্রিট দিতে নিয়ে এসেছে। সাঙ্গু বলে কেন? সায়ন বলে কেন মানে কি, দিতে পারে না? সাঙ্গু বলে অবশ্যই পারে, কিন্তু কারণ তো থাকবে। ইউরি বলছিল তুমি আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলে, আমি কি জানতে পারি আমার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন? হিজু তাকে থামিয়ে দিয়ে বলে আমার চাকরি হয়ে গেছে, তুমি কি আমাকে কংগ্রেচুলেট করবে না? সাঙ্গু বলে অবশ্যই করব, কিন্তু এটা তো তোমার স্বপ্ন ছিল না। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিজু কলেজের ব্রডকাস্ট রুমে নিউজ কাস্টারে নিজের প্রোফাইল জমা দিয়ে দেয়। এরপরে সে সেখানে গান শুনতে থাকে। সাঙ্গু ওই জায়গায় ঘুমাচ্ছিল যে কিনা গানের শব্দে উঠে পড়ে।
হিজু এরপর গান বন্ধ করতে চায় তবে পারে না, তখন সাঙ্গু এসে বন্ধ করে দেয়। সাঙ্গু বলে এরপর থেকে প্রায় আমরা সেখানে যেতাম আর একসঙ্গে গান শুনতাম। ইউরি বলে তোমরা কলেজের ব্রডকাস্ট রুমে একসঙ্গে গান শুনতে, কি সুন্দর রোমান্টিক ছিল তাই না? সায়ন বলে একদমই না, এতে রোমান্টিকের কি আছে? সে সাঙ্গুকে বলে এটা কি রোমান্টিক ছিল? ইউরি বলে আপনি ওকে কেন জিজ্ঞেস করছেন? এতে তো বোঝাই যায়, নইলে হিজু কেন ব্রডকাস্ট রুমে যাবে? ও তো আর নিউজ কাস্টার হতে পারবে না তাই না? সাঙ্গু বলে কেন পারবে না? ইউরি অবাক হয়ে বলে হিজু কি করে নিউজ কাস্টার হবে? মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, একটা নিউজ কভার করতে হলে অবশ্যই তোমাকে কথা বলতে হবে, আর হিজু তো কথাই বলতে পারে না। এরপরে সায়ন সাঙ্গুকে বলে তুমি এখন পুরনো কথা কেন বলছো? ও এখন প্রেসিডেন্সিয়াল অফিসের জন্য কাজ করছে, এতে কি তুমি খুশি না? তাদেরকে এই অবস্থায় দেখে হিজু বলে তোমাদের কি হয়েছে? হ্যাঁ মানছি আমি আগে নিউজ কাস্টার হতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার চাকরি প্রেসিডেন্সিয়াল অফিসে হয়েছে আর এতে আমি খুশি। সে রাগ করে বাইরে চলে আসে। বাইরে আসতেই তার কাছে ইনার এসএমএস আসে। সে বলে কেমন আছো তুমি, চলো একসঙ্গে দেখা করি। ইউরি বলতে থাকে হিজু কোথায় গেল? সাঙ্গু দেখতে যেতে চায়, তবে সায়ন বলে আমি দেখছি আর তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি। সায়ন বাইরে আসলে দুজন বাচ্চাকে দেখতে পায়। তখন তার মনে পড়ে ছোটবেলায় সে ইনাদের বাড়িতে গিয়েছিল ইনাকে পড়াতে, তখন ইনার সাথে হিজু ছিল। সায়ন জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? হিজু বলে তুমি যে কথাটা বলবে সেটা আমি আপুকে বলবো। সায়ন বলে তোমার বোন কানে শুনতে পারে না, তাহলে কৃত্রিম ডিভাইস কেন লাগায় না? তবে হিজু এই কথাটা ইনাকে বলে না। সায়ন যা লিখতে দিচ্ছিল ইনা ভুল করছিল। সায়ন আজে বাজে কথা বলে, তবে হিজু লিখে বলে ও বলেছে তুমি অনেক ভালো করছো। এটা সায়ন দেখে ফেলে। এরপর সায়নের কাছে কিডন্যাপারের কল আসে, মানে হিজুর কল আসে। সায়ন বলে একটা কথা বলো আমাকে, তুমি কি কখনো হিজুর গলা শুনেছো? হিজু অবাক হয়ে বলে আমি ওর কথা কিভাবে শুনবো, ও তো কথা বলতে পারে না। সায়ন বলে তুমি কি জানো ও কেন কথা বলতে পারে না? ইনা চেয়ারম্যানের লিগ্যাল মেয়ে ছিল। ও ডিফ হয়ে যাওয়ার পর ও কানে হিয়ারিং ডিভাইস লাগায়নি, এমনকি সাইন ল্যাঙ্গুয়েজও শেখেনি, কিন্তু হিজুকে শেখানো হয়েছে। আমার মনে হচ্ছে হিজুকে ইচ্ছে করে চুপ করানো হয়েছিল। হিজু বলে তুমি হিজুকে ডিভোর্স দিয়ে দাও, তোমার এসব ঝামেলায় পড়তে হবে না। তুমি কেন ডিভোর্স দিতে চাইছো না? দায়িত্বের কারণে? সায়ন বলে না। হিজু বলে তাহলে কি? কিন্তু তখনই সায়ন রাস্তার মাঝখানে চলে আসে, যেখানে একটা গাড়ি আসছিল। এটা দেখে হিজু চিৎকার দিয়ে সায়নের নাম ধরে ডাকে, আর এরপর সে দৌড়ে এসে সায়নকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। এরপরে সায়ন হিজুর হাতে ব্যান্ডেজ করে দেয়। সে বলে আমরা কি ডাক্তারের কাছে যাব? হিজু বলে না ঠিক আছে। সায়ন মনে করে কেউ তাকে সায়ন বলে ডেকেছে। সে বলে তুমি কি আমাকে ডেকেছিলে? হিজু বলে না। সায়ন বলে আমি জানি তুমি ডেকেছিলে, আমি আমার নাম আবার শুনতে চাই। তুমি যদি তোমার মুখ দিয়ে কিছু বলো দুনিয়ায় আহামরি কিছু হয়ে যাবে না। কিন্তু হিজু একদম চুপ ছিল। এরপরে হিজু যখন বাড়িতে আসে তখন কিডন্যাপার তাকে কল দেয়, আর সে বলে আপু তুমি কেমন আছো? এখানে সিন কাট হয়ে যায়। পরদিন আমাদেরকে প্রেসিডেন্সিয়াল অফিস দেখানো হয়, যেখানে হিজু এবং আরো কিছু নতুন ইন্টারপ্রেটাররা এসেছে যাদের চাকরি হয়েছে। প্রেসিডেন্ট যখন হিজুর সঙ্গে কথা বলতে যায় তখন সে বুঝতে পারে হিজু কথা বলতে পারে না। সে বলে তাহলে কি এখন আমাদেরকেও সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? সায়ন বলে আমি শিখবো, যাতে আমরা সহজে কথা বলতে পারি। এরপরে সায়ন চলে আসে হিজুর কাছে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখানে হিজু তাকে কিছুক্ষণ শেখানোর পর সায়ন সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বলে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। হিজুও একই কথা বলে। এরপর তারা সবাই আজ ডিনার করতে এসেছে। এখানে কেউই মিট গ্রিল করতে পারে না। সায়ন সুন্দরভাবে সেগুলো গ্রিল করতে থাকে। সবাই দেখে তো অবাক হয়ে যায় যে সায়ন এত সুন্দর রান্নাও জানে। তখন দোজের কাছে কল আসলে সে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে এরা সবাই খাবার খাচ্ছিল। একটু পরে দোজে এসে সায়নের কানে কিছু বললে সায়ন সেখান থেকে উঠে চলে যায়। হিজু তাদেরকে দেখে। হিজু এরপর ওয়াশরুমে চলে আসে। সে মনে করে গতকাল কিডন্যাপার তাকে ফোন করে বলেছে আপু আমি তোমার স্বামীকে মারতে চাইলাম আর তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে নিলে। কি হয়েছে? তুমি কি এখন ওর সঙ্গে থাকতে চাও? তুমি কি ওকে ডিভোর্স দিতে চাও না? হিজু বলে আমি ওকে ডিভোর্স দিলে তোমার কি লাভ? কিডন্যাপার বলে তুমি ওকে চেনোই না। এই পৃথিবীতে বেক সায়ন শুধুমাত্র একজনই আছে, আর তুমি বেক সায়নকে চেনো না। বর্তমানে দোজে বলে স্যার আমি ওই মডুলেশন সরিয়ে দিয়েছি, এখন আপনি কিডন্যাপারের আওয়াজ শুনে দেখুন আপনি তাকে চেনেন কিনা। সায়ন যখন সে আওয়াজ শুনে সে একদম থমকে যায়। সে বুঝতে পারে এটা হিজুর আওয়াজ। পরে সে ডোজেকে বলে আমি তোমাকে আরেকটা সাউন্ড পাঠাবো, তুমি দেখো ওই দুটো সাউন্ডের মধ্যে কোনো মিল আছে কিনা। একটু পর ডিনার শেষ হয়ে গেলে সায়ন প্রচন্ড ড্রাঙ্ক ছিল। সবাই প্রচন্ড অবাক ছিল, কারণ সায়ন কখনোই ড্রিঙ্ক করে না। বাড়িতে আসার পর গাড়িতে বসে সায়ন তার ড্রাইভারকে বলে চলে যেতে। একটু পর সেখানে হিজু আসে। সে সায়নকে গাড়ির ভিতরে দেখে। সে তখন সায়নকে ধীরে ধীরে ঘরে নিয়ে যেতে চায়, তবে দরজার সামনে আসার পরই তারা পড়ে যায়। ওই সময় সায়নের কাছে এসএমএস আসে যে আপনি যে সাউন্ডটা পাঠিয়েছেন তার সঙ্গে আগের সাউন্ড সম্পূর্ণ মিলে গেছে, তবে আমরা দেখতে পাই এখানে তো এদের মধ্যে কিস হয়ে গেছে। সায়ন ঘুমিয়েছিল, তখন সে স্বপ্ন দেখে এক লোক তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
সেই লোকের হাতে একটা আংটি ছিল। সায়ন পানিতে ডুবে যাচ্ছিল। তখনই তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সে ফ্লোরে শুয়ে আছে আর তার সাথে আছে হিজু। সায়ন ধীরে ধীরে উঠতে চায়, তবে হিজুর ঘুম ভেঙে যায়। হঠাৎ করেই তারা দুজনেই অকওয়ার্ড হয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়ে। এরপর সায়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের মোবাইলটা দেখে, যেটা বন্ধ হয়ে গিয়েছিল। সে তখন চার্জে লাগিয়ে দেয়। একটু পর তারা দুজন ডাইনিং টেবিলে আসে। সায়ন বলে, কাল কি হয়েছিল? আমরা কেন একসঙ্গে ফ্লোরে শুয়েছিলাম? হিজু একটু লজ্জা পাচ্ছিল। সে মোবাইলে লেখে, আমি কি তোমাকে সব সত্যি বলে দেব? সায়ন অবাক হয়ে বলে, সত্যি মানে? তখনই সায়নের মোবাইল বেজে উঠলে সায়ন ঘরে এসে দেখতে পায় ডোজে কল করেছে। সায়ন তাকে জিজ্ঞেস করে, ওই সাউন্ডগুলো কি ম্যাচ করেছে? ডোজে বলে, কেন, আমি তো গতকালকেই আপনাকে মেসেজ করে জানিয়ে দিয়েছি। সায়ন এরপর মেসেজ চেক করে দেখে যেখানে লেখা ছিল ওই দুটো সাউন্ড 100% মিলে গেছে। এরপরে সায়ন অফিসে এসে ডোজের সঙ্গে ছিল। ডোজে তাকে বলছিল, আমি জানতে পেরেছি প্রথম দিন যে আপনাকে কল করেছিল আর এরপর আপনাকে যে কল করেছে এই দুজন আলাদা ব্যক্তি। তাছাড়া আপনার স্ত্রীর কিডন্যাপিং, আপনার শ্বশুরের নার্সিং হোমে হামলা, আমাদের অফিসে হামলা, এগুলো সব অন্য কেউ করেছে। তবে আপনি কি জানতে পেরেছেন আপনাকে কল যে দিয়েছে সে কে? সায়ন বলে, এই বিষয়ে আমি এখন তোমাকে বলতে পারবো না। আমাকে আগে জানতে হবে ওদের দুজনের মধ্যে সম্পর্ক কি। এরপরে সায়ন মনে করতে থাকে হিজু তার সামনেই কথা বলছিল। সায়ন বলে, সবকিছু আমার সামনেই হয়েছে, কিন্তু আমি খেয়ালই করিনি। একটু পরে সে কল্পনা করে তার সামনে হিজু আছে। হিজু তার সামনেই তাকে বলছে, তুমি তোমার স্ত্রীর পায়ের তিল দেখোনি? তুমি কেমন স্বামী, নাকি তুমি কোনোদিন তাকে এইভাবে দেখোইনি? সায়নের ভীষণ খারাপ লাগতে থাকে যে হিজু কেন তার সঙ্গে এরকম করলো। এরপরে সায়ন আর হিজুর সাইন ল্যাঙ্গুয়েজ ক্লাস ছিল। সায়ন বলে, মনে করো কেউ একটা অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, তাহলে আমি তাকে কিভাবে ক্ষমা করব এটা আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে শিখিয়ে দাও। হিজু তাকে শেখায়, তবে সায়ন বলে, এটা অনেক কঠিন, আমি পারবো না। এই বলে সে চলে যায়। তখন হিজুর কাছে তার বোন ইনার মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আজ এই জায়গায় চলে আসো। এরপর আমরা সায়নের বাবাকে দেখি, যার কাছে তার সেক্রেটারি এসে বলে যে সে জানতে পেরেছে চেয়ারম্যানের বড় মেয়ে ইনা কোরিয়াতে ফিরে এসেছে। সায়নের বাবা দৌড়ে তার স্ত্রীর কাছে যায় আর বলে, ইনা ফিরে এসেছে। সায়নের মা বলে, তো? বাবা বলে, তুমি এগুলো কি বলছো? তোমার ওর কাছে যাওয়া উচিত, ওকে জিজ্ঞেস করা উচিত যে ও এমনটা কেন করলো, কেন বিয়ের আগের দিন পালিয়ে গেল। তোমার কি হয়েছে? তুমি কি ড্রিঙ্ক করছো? সায়নের মা বলে, কেন? আজকের দিন তো আমার ড্রিঙ্ক করা উচিত। তার বাবা বলে, কেন, আজকের কি দিন? তার মা বলে, আজকে এমন একটা দিন যেটা কারো মনে রাখার কথা না, তোমার বাবা এমনটাই বলেছিল। সায়নের বাবা বলে, নাটক করছো, ওই সময় তুমিই তো বলেছিলে তুমি সবকিছু থেকে মুক্তি চাও। এরপর সে চলে যায়। সায়নের মা এরপর অতীত মনে করতে থাকে, যেখানে সে মনে করে অ্যাকোরিয়ামের মাছ মারা গিয়েছিল। সায়নের মা এরপর এক বাচ্চা ছেলেকে ঘরের ভেতর বন্দি করে রাখে, তবে এটা কে সেটা আমরা এখনো জানি না। এদিকে হিজু চলে এসেছে ইনার বলা মতো জায়গায়। সে মনে করে ছোটবেলায় প্রথমবার যখন তারা চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল তখন ইনাকে তার মা বলছিল, তোমার নাম নিশ্চয়ই ইনা। ইনা তখন তাকে সরিয়ে দিয়ে বলে, আপনার নোংরা হাত দিয়ে আমাকে ধরবেন না। অ্যাক্সিডেন্টের পর হিজু তার জন্য দুধ নিয়ে আসছিল, তখন তার হাত থেকে দুধ পড়ে যায়, তবে ইনা একটু রিয়াক্ট করে না, কারণ সে তো শুনতেই পায় না। বর্তমানে ইনা হিজুকে দেখে খুশি হয়। সে বলে, তুমি কি আমাকে দেখে অবাক হচ্ছ? আসলে বিদেশে গিয়ে কানের সার্জারি করার পর আমি এখন কথা শুনতে পাই। আমার জীবন বদলে গেছে, তবে তোমারটা বদলায়নি। তুমিও এখন কথা বলতে পারো। হিজু ফোনে লিখে বলে, তুমি জানতে আমি কথা বলতে পারি? ইনা হ্যাঁ বললে হিজু সেখান থেকে চলে যেতে চায়। ইনা তাকে ধরে বলে, দেখো, ওই সময় আমি মনে করেছিলাম আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি একা এভাবে বাঁচতে চাইনি, তাই আমি তোমাকেও বোবা হয়ে থাকতে দিয়েছিলাম, কিন্তু এখন তুমি কথা বলতে পারো। হিজু বলে, এখন তুমি ভালো হয়ে গেছো বলে আমি কথা বলা শুরু করে দেব? মানে সবকিছু তোমার ডিসিশনই হবে? না, আমি কথা বলবো কি বলবো না সেটা শুধুমাত্র আমার ডিসিশন। এই বলে সে চলে যায়। এরপর ইনা তাকে মেসেজ করে বলে, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। তুমি কি মনে করো তুমি সায়নকে ভালো করে চেনো? না, 3 বছর আগে ও আমাকে যেতে দিয়েছিল, বদলে ও তোমাকে চেয়েছিল। এটা শুনে হিজু অনেক অবাক হয়ে যায়। এদিকে সায়ন বাড়িতে হিজুর ঘরে এসে হিজুর আলমারিতে কিডন্যাপারের মোবাইলটা খুঁজছিল, কিন্তু তখনই হিজু তার ঘরে চলে আসে। সে তাকে বলে, তুমি এখানে কি করছো? সায়ন বলে, আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। হিজু সায়নের মোবাইলে কল দিলে দেখা যায় মোবাইল সায়নের ঘরেই আছে। সায়ন চলে যাওয়ার সময় তার নজর পড়ে হিজুর সেই রিভেলিং নাইট ড্রেসের উপর। সায়ন সেটা হাতে নিয়ে বলে, হিজুর এগুলো পছন্দ। হিজু তার হাত থেকে নিতে চায়, তবে এরপর তারা দুজনেই বিছানার উপর পড়ে যায়। সায়নের তখন মনে পড়ে গতকাল রাতে সে হিজুকে কিস করেছিল। এটা মনে করতেই সে সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। এরপর সায়ন বাইরে চলে এসেছে। তখনই কিডন্যাপার অর্থাৎ হিজুর কল আসে। সায়ন বলে, 406, তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো,
কিন্তু আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। চলো আজ একটা গেম খেলি। হিজু বলে ঠিক আছে, আজ আমি একটা প্রশ্ন করব, সেটার উত্তর তুমি দেবে, আর তুমি একটা প্রশ্ন করবে, সেটার উত্তর আমি দেব। এরপরে হিজু বলে বিয়ের আগে তুমি কি ইনার সঙ্গে কোনো ডিল করেছিলে? সায়ন বলে হ্যাঁ। সায়ন বলে হিজুকে কি কেউ কোনো কিছু ব্যাপারে জোর করছে? হিজু বলে না। এরপর আবার হিজু জিজ্ঞেস করে তুমি কি বিয়ের আগে ইনাকে যেতে দিয়েছিলে আর হিজুকে নিজের হস্টেস বানিয়েছিলে? সায়ন বলে হ্যাঁ। ছোটবেলায় প্রায়ই আমার খারাপ স্বপ্ন আসতো। রাতের বেলা উঠে আমি যখন রাস্তায় আসতাম তখন প্রতিবেশীর বাড়ির দোতলায় একটা মেয়েকে দেখতাম যে আয়নার সামনে দাঁড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতো। সে সব সময় নিজেকে বলতো সব ঠিক হয়ে যাবে। তখন আমিও নিজেকে সান্ত্বনা দিতাম যে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ওই সময় আমার মনে হতো এই মেয়েটা একটা খাঁচায় আটকে আছে, যে কিনা তার বাবা, তার বোন, তার মা কারোর সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করতে পারে না, যাকে সব সময় অন্যের মতামতের উপর দিয়ে চলতে হয়। আমি ভেবেছিলাম যদি আমি তাকে বিয়ে করি তাহলে হয়তো আমি তাকে মুক্তি দিতে পারবো, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি নিজেই তার জন্য এক নতুন খাঁচা হয়ে যাব। এবার আমার প্রশ্নের উত্তর দাও, হিজু কি এখনো ডিভোর্স চায়? ও কি সত্যিই আমার কাছ থেকে চলে যেতে চায়? হিজু বলে হিজু যেটা চায় সেটা তুমি দাও, তাহলে হয়তো সে ডিভোর্স চাইবে না। সায়ন হিজুর একটা সাইন ল্যাঙ্গুয়েজ পেজ মনে করে আর বলে হিজু কি চায়? অ্যাটেনশন, সিম্পাথি, অ্যাফেকশন, এই সব কিছুই আমি ওকে দিতে পারবো। যদি আমি এগুলো ওকে দিই তাহলে কি ও আমার সঙ্গে থাকবে? হিজু বলে তুমি এখন এগুলো কেন করছো? তুমি তো আগে কখনো ওর চিন্তাই করোনি। সায়ন বলে আমি আসলে জানতামই না হিজু কি চায়। এখন যখন জানতে পেরেছি তাহলে আমি এগুলো ওকে দেবো। তুমি আমাকে কথা দাও এরপর থেকে তুমি আমাকে আর কল দেবে না। হিজু বলে সেটা নির্ভর করে তুমি ওর সঙ্গে কেমন ব্যবহার করো তার উপর। পরদিন প্রেসিডেন্সিয়াল অফিসের সকল অফিসাররা পিকনিকের জন্য যাচ্ছিল। তখনই তারা দেখতে পায় কেউ একজন তাদের জন্য লাঞ্চ বক্স অর্ডার করেছে। তারা তো অবাক হয়ে যায় যে এটা কে করলো। একটু পরে সেখানে সায়ন আসে আর তারা বুঝতে পারে সায়নই তাদের জন্য লাঞ্চ বক্স আনিয়েছে। হিজুও ভীষণ অবাক হয়ে যায়। এরপরে তারা যখন বাসে উঠে পড়ে তখন হিজুর পাশে এক নতুন ইন্টারপ্রেটার এসে বসে আর তাকে একটা কফি দেয়। ওই সময় সায়ন সেখানে আসে আর সে চিলের মতো সেই ছেলেটাকে দেখতে থাকে। এরপর সে বলে বাসে আমার খারাপ লাগে, তুমি কি পেছনে যাবে? ছেলেটা বলে স্যার আপনি তাহলে সামনে বসুন। সায়ন সামনের সিটে নিজের ব্যাগ রেখে দেয়। বাধ্য হয়ে ছেলেটা পেছনে চলে যায়। সায়ন হিজুর পাশে বসেই হিজুর হাত থেকে কফিটা নিয়ে পেছনে ছুঁড়ে মারে আর বলে খালি পেটে কফি ভালো না। সে তাকে স্ট্রবেরি জুস দেয়। এদিকে সাঙ্গু আর ইউরি কেনাকাটা করছিল, মানে বাচ্চাদের জন্য খাবার নিচ্ছিল, কারণ তারা সাঙ্গুর আশ্রমে যাচ্ছে। এরপরে তারা সেই আশ্রমে চলে আসে। এখানে বাচ্চারা ইউরিকে বলে তুমি কি সাঙ্গুর গার্লফ্রেন্ড? চলো আমি তোমাকে সাঙ্গুর পুরনো ছবি দেখাই। এরপর তারা ইউরিকে সাঙ্গুর পুরনো ছবিগুলো দেখাতে থাকে। তখনই সাঙ্গু সেখানে চলে আসে আর সেই অ্যালবাম নিয়ে নেয়। তবে সেই অ্যালবামের ভেতর থেকে একটা পুরনো ছবি পড়ে যায়। একটু পরে সাঙ্গু সেই ছবিটা নিয়ে আশ্রমের নানের কাছে আসে। এখানে সাঙ্গু বলে এটা তাদের সময়কার ছবি, যখন এখান থেকে 3টা ছেলে গায়েব হয়ে গিয়েছিল। নান বলে 3টা না, 4টা ছেলে গায়েব হয়েছিল। সে দুজন বাচ্চার ছবি দেখিয়ে বলে এরা যমজ ভাই ছিল, এদের মধ্যে একজন গায়েব হয়ে গিয়েছিল। এদিকে আমরা কিডন্যাপারকে দেখি, যার কাছে তার মাস্টার মেসেজ করে বলে প্ল্যান চেঞ্জ করতে হবে আর আজকেই সেই দিন। অন্যদিকে বাসে হিজু ঘুমিয়ে পড়েছে। সায়ন তার মুখে রোদ পড়ছে দেখে নিজের হাত দিয়ে রোদ আটকানোর চেষ্টা করে। তখনই আরেকজন কলিগের ফোন বেজে উঠলে সায়ন তাড়াতাড়ি করে সরে যায়। সে তার স্ত্রীকে ভিডিও কলে লাভ ইমোজি এবং আরো অনেক কথা বলছিল। সে ফোন রেখে দিলে সায়ন বলে তুমি কি সবসময় এমন করো? সে বলে হ্যাঁ, যখন প্রথম বিয়ে হয়েছিল তখন একটু অকওয়ার্ড লাগতো, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আমরা জীবনে যতই কষ্ট করি, যখন ভালোবাসার মানুষটাকে দেখি যে সে ভালো আছে তখন কষ্টের কথা ভুলে যাই, শুধু মনে হয় সারা জীবন তাকে এভাবেই দেখে যাই। সায়নও তখন হিজুকে দেখতে থাকে। এরপরে তারা মাঠে চলে আসে একটা গেম খেলতে, যেখানে হিজুর সঙ্গে অন্য একটা ছেলে খেলতে চায়। তবে সায়ন বলে আমি আর হিজু এক টিম। এরপরে সায়ন হিজুকে বলে আমি আগে যাই, তুমি আমার পরে এসো। তবে সায়ন যাওয়ার সাথে সাথেই হেরে যায়। এরপর হিজু বলে এবার আমি আগে যাব। হিজু গিয়ে খেলতে শুরু করে আর সে সায়নকে ইশারা দিলে সায়নও চলে আসে আর দুজন একসঙ্গে লাফাতে থাকে। হিজু আজ অনেক খুশি ছিল। অন্যদিকে ইউরিরা জানতে পেরে গেছে যে দুটো বাচ্চার মধ্যে একটা গায়েব হয়ে গেছে। যেহেতু তারা যমজ ভাই ছিল তাই তারা হয়তো কিছু একটা জানতো, আর এক ভাই যেহেতু এখনো বেঁচে আছে তাই তাকে আগে খুঁজে বের করতে হবে। এদিকে দেখা যায় তারা আরেকটা খেলা খেলছিল, যেখানে সায়ন আর হিজু জিতে যায়। সায়ন এত বেশি খুশি হয় যে সে হিজুকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করে। সবাই অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। এরপরে সায়ন হিজুকে বলে আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি একটু বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। এই কলিগ বলে তো আপনারা কি পুরস্কার চান? একটু পরে আমরা তাদের পুরস্কার দেখতে পাই, যেখানে সায়ন বলেছে যে সে হিজুর সঙ্গে একটা ছবি তুলতে চায়। কলিগ তাদেরকে হাত দিয়ে লাভ বানাতে বলে। এরপরে সেভাবেই তাদের একটা ফটো তুলে দেয়। এরপরে তারা সবাই পাহাড়ের উপরে চড়ছিল, যেখানে পুরো টিম তো ক্লান্ত হয়ে গিয়েছে। তবে সায়ন আর হিজু ফুল স্ট্যামিনা নিয়ে পাহাড়ের উপরে চড়ে যাচ্ছে।
একটু পর হিজুও ক্লান্ত হয়ে যায়। সায়ন বলে, তোমার কাছে কি এই একটাই শার্ট আছে? সে তখন নিজের শার্টটা হিজুকে দেয়। এরপরে তারা পাহাড়ের চূড়ায় চলে আসে, যেখান থেকে তারা সিনারি দেখতে থাকে। একটু পর তাদের পুরো টিম সেখানে চলে আসে। তারা সবাই একসঙ্গে একটা ছবি তুলতে চায়, কিন্তু তখনই সেখানকার কিছু মহিলারা সায়নকে চিনে ফেলে। তারা বলে যে আমরাও ছবি তুলতে চাই। তখন ওই সময় সেখানে অনেক বেশি হুড়োহুড়ি তৈরি হয়ে যায়, যার ফলে হিজু ধীরে ধীরে পেছনে সরতে থাকে। হঠাৎ করেই তাদের একজন চিৎকার করে বলতে থাকে, কেউ একজন এখান থেকে পড়ে গেছে। দেখা যায় সেখানে হিজু নেই। সায়ন তো পুরো পাগল হয়ে যায়। এরপর ড্রোন দিয়ে হিজুকে খোঁজা হচ্ছিল। সায়নকে দেখা যায় যে নিচ থেকে খুঁজে আবার উপরে চলে এসেছে। সায়ন নিজের গায়ের জ্যাকেটটা পুলিশ টিমকে দিয়ে বলে, এটার ঘ্রাণ আপনারা কুকুরকে দিতে পারেন, কারণ হিজুর কাছে একটা শার্ট আছে যেই শার্টে আমার গায়ের গন্ধ আছে। এদিকে আমরা হিজুকে দেখি যার জ্ঞান ফিরেছে। সে মনে করে তাকে উপর থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। হিজু তার মোবাইলটা বের করে, তবে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। সে তখন তার ব্যাগ থেকে কিডন্যাপারের ফোনটা বের করে। সে প্রথমে ইমার্জেন্সি নাম্বারে কল করে, তবে কল যায় না। তখন তার মনে পড়ে কিডন্যাপার তাকে বলেছিল এই ফোন দিয়ে শুধুমাত্র সায়নকেই কল করা যায়। হিজু বলতে থাকে, এখন তো আমি ধরা পড়ে যাব। আমার আগেই সবকিছু বলে দেওয়া উচিত ছিল। আমার অনেক শাস্তি হবে। এদিকে সায়নের কাছে একের পর এক কল আসছিল। এক পুলিশ জিজ্ঞেস করে, আপনি কি ফোন ধরবেন না? সায়ন বলে, না, আমি একজনের ফোনের অপেক্ষায় আছি। তখনই কিডন্যাপারের ফোন আসে। সায়ন তাকে হিজু বলে, তবে এরপর বলে 406। হিজু কেমন আছে? হিজু বলে, তুমি বলেছিলে তোমার স্ত্রীর ডেড বডি কোথায় রেখেছি সেটা তোমাকে জানাতে, তাই আমি তোমাকে কল দিয়েছি। সায়ন বলে, ভালো করেছো। হিজু কোথায় আছে? হিজু চারদিকে দেখে বলে, আমি জানি না। সায়ন বলে, ভয় পেও না, তুমি হিজুকে বলো ওর ব্যাগটা দেখতে। ওর ব্যাগে ফার্স্ট এইডের সবকিছু আছে। হিজুর ব্যাগে আমি পানিও রেখেছি। হিজুকে বলো একটু পানি খেতে। হিজুর ব্যাগে ফায়ার গান রয়েছে। টেম্পারেচার অনেক কমে গেছে। আমি যে হিজুকে আমার একটা শার্ট দিয়েছিলাম, হিজু কি সেটা গায়ে দিয়েছে? নইলে কিন্তু ওর অনেক ঠান্ডা লাগবে। হিজু তখন ধীরে ধীরে তার ব্যাগ থেকে ফায়ার গানটা বের করে সেটা জ্বালিয়ে দেয়। সায়ন সেটা দেখে বলে, আমি দেখেছি, আমি আসছি, তুমি ফোন রেখো না। তুমি হিজুকে বলো আমি আসছি। ও যেন ভয় না পায়, ও যেন চিন্তা না করে, আমি এখনই আসছি। তখন আমাদেরকে আগের দিন রাতের সিন দেখানো হয়, যেখানে সায়ন হিজুকে বলছিল, আমি তোমাকে পছন্দ করি। এই কথা শোনার পরই হিজু তার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। বর্তমানে হিজু জ্ঞান হারিয়ে স্বপ্ন দেখতে থাকে। ছোটবেলায় সে, ইনা আর তাদের ছোট ভাই কিউজিন একসঙ্গে পার্ক থেকে ফিরছিল। তারা ভীষণ খুশি ছিল। ওই সময় হঠাৎ করেই তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। একটু পরেই সেখানে উদ্ধারকর্মীরা এসে বাকিদেরকে উদ্ধার করতে থাকে ঠিকই, তবে হিজু গাড়িতেই বসে থাকে। বর্তমানে হিজু কল্পনা করে সে নিজের চোখেই এগুলো দেখছে। এরপরে হাসপাতালে হিজুর মা তাকে বলে, তোমাকে নিজের আওয়াজের কোরবানি দিতে হবে। তোমার ছোট ভাই মারা গেছে, তোমার বোন ডেফ হয়ে গেছে, তাই চেয়ারম্যানের ভালোবাসা পেতে হলে এইটুকু তোমাকে করতেই হবে। হিজু বাইরে বসে কাঁদতে থাকে। সে বলে, কেউ কোনোদিন আমার পাশে ছিল না। তখনই তার চারদিকে অনেক আলো হয়ে যায়, অর্থাৎ জঙ্গলে হিজুর জ্ঞান ফিরতে থাকে। সে সামনে সায়নকে দেখতে পায়। সায়ন হিজুর কাছে চলে আসে আর হিজুকে নিজের পিঠে নিতে থাকে। হিজু মনে মনে বলতে থাকে, ঠিক, একমাত্র সায়নই আছে যাকে আমি কোনোদিন বলিনি আমাকে সাহায্য করতে, কিন্তু ও সব সময় আমার সাথে ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত এক ওই ছিল যে কোনো শর্ত ছাই আমাকে সাহায্য করত। এরপর আমরা হিজুকে হসপিটালে দেখি। তার একটু একটু জ্ঞান ফিরলে সে সামনে সায়নকে দেখতে পায়। সায়ন বলে, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। তবে হিজু তার হাত ধরে বলে, তুমি যেও না। সায়ন একদম থমকে যায়। সে হিজুর হাত ধরে সেখানেই বসে পড়ে আর বলে, আমি কোথাও যাব না। এখানে সায়ন কাঁদতে শুরু করে। এদিকে আমরা সায়নের বাবাকে দেখি, যে কিনা জানতে পেরেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এই বিষয়ে আরো জানতে চায়, তবে তার সেক্রেটারি বলে, আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা ইচ্ছে করে করা হয়েছে। আপনার অপোজিশন পার্টি এটা করেছে। আপনার কি মনে হয়? মানে তারা একটা মিথ্যা কথা সাজাতে চায় জনগণের সিম্পাথি পাওয়ার জন্য। সায়নের বাবা ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, তুমি স্ক্রিপ্ট রেডি করো। এদিকে হিজুকে বিভিন্ন চেক আপ করা হচ্ছিল। হিজু বলে, সায়ন কি ওই মোবাইলটা পায়নি? ও কি জেনে গেছে যে আমি কিডন্যাপার? ও কোনো বোকা না, অবশ্যই জেনে গেছে, কিন্তু জেনে গেলে আমাকে কিছু বললো না কেন? আমি পেশেন্ট, তাই সুস্থ হয়ে গেলে কি? তখন সে কল্পনা করে সায়ন তাকে বলছে, তুমি আমাদের কন্ট্রাক্ট উল্লঙ্ঘন করেছো। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা কথা বলার, ডিভোর্স চাওয়ার? এখনই তোমাকে 2 বিলিয়ন ওন দিতে হবে। হিজু নিচে বসে তার কাছে ক্ষমা চায়, তার পায়ে ধরে ক্ষমা চায়। তবে সায়ন তাকে ক্ষমা না করে উল্টো তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে আর বলে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, আমি আমার কথা ফেরত নিয়ে নিচ্ছি। হিজু ভাবতে থাকে মোবাইলটা কোথায়। তখন দেখানো হয় ডোজে সায়নকে সেই মোবাইলটা দেয় আর বলে, আমি সিসিটিভি চেক করেছি, তবে সন্দেহজনক কাউকে দেখতে পাইনি। সায়ন এরপর সেই মোবাইলটা এনে হিজুর ব্যাগে দিয়ে দেয়। একটু পরে হিজু তার রুমে আসলে সায়ন তাকে কোলে করে বেডে নিয়ে আসে, তবে সে তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। সে বলে, তোমার হার্টবিট শুনতে আমার ভালো লাগে। একটু পর সে তাকে শুইয়ে দেয়। সায়ন বলে, হ্যাঁ, আমি অনেক কিছু জেনেছি যে তুমি কথা বলতে পারো। ঠিক আছে,
এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আমার মনে হয় তোমাকে ওই কিডন্যাপার ধাক্কা দিয়েছে, তবে ওই কিডন্যাপারের সাহায্য নিয়েই আমি আবার তোমাকে খুঁজে পেয়েছি। তাই আমি বুঝতে পারছি না আমি কি তাকে ক্ষমা করে দেব নাকি। হিজু বলে, আমি অফিসে যাব না। সায়ন বলে, ওগুলো সব ভুলে যাও, এখন শুধু তুমি বিশ্রাম নেবে। হিজু মাথা নাড়লে সায়ন বলে, জোরে বলো। হিজু বলে, ঠিক আছে। সায়ন এতে খুশি হয়। এরপর সায়ন বাইরে গেলে হিজু তার ব্যাগ খুলে দেখতে পায় সেটার মধ্যে সেই মোবাইলটা রয়েছে। সে বলে, সায়ন কি তাহলে আমার ব্যাগ দেখেনি? এদিকে আমরা হিজুর মাকে দেখি যে কিনা পার্লারে ছিল। তখন পার্লারের মহিলা বলে, আপনার মেয়ে তো এখানে এসেছে। হিজুর মা সেখানে যায়। সে তো হিজু মনে করে, তবে দেখা যায় এটা ছিল ইনা। এদিকে সায়ন যখন অফিসে আসছিল তখন রোজে তাকে গাড়িতে কল করে বলে তার একটা ঝামেলা হয়ে গেছে। তখন আমরা দেখতে পাই আসলে সায়নের বাবা মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছে যে আমার অপোজিশন পার্টি আমার সঙ্গে না পেরে আমার ছেলেকে অ্যাটাক করতে চেয়েছে, আমি আপনাদের কাছে এর বিচার দিচ্ছি। অন্যদিকে সায়নের অফিসে একের পর এক মানুষের কল আসছিল, তারা অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে চাইছিল। তখন সায়ন এসে টেলিফোনের তারিখ খুলে ফেলে। সে বলে, এখন থেকে যেই যা কিছু জিজ্ঞেস করবে আপনারা শুধু একটা কথাই বলবেন, আমরা কিছু জানি না, আপনাদের যা জিজ্ঞেস করার আমাদের স্যারকে জিজ্ঞেস করবেন। তবে সেখানকার সেই কলিগ বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমাদেরকেও তো বলবেন, হিজু আমাদের কলিগ, তার কি অবস্থা, তার কি হয়েছে, আমাদেরও তো তার জন্য চিন্তা হয়। কারণ বলে, ও ভালো আছে, ভুল আমারই হয়েছে, আমার আগেই তোমাদের জানিয়ে দেওয়া উচিত ছিল। সে বলে, আপনার বাবা যে স্টেটমেন্ট দিয়েছে। সায়ন বলে, এই ব্যাপারে আমি দেখছি। এরপরে দেখা যায় ইনা আর হিজুর মা কথা বলছে। হিজুর মা বলে, তুমি তো এখন কথা শুনতে পারো। ইনা বলে, আপনি ভয় পাবেন না, আমি সায়নের বউ হতে আসিনি। সে বলে, সায়ন তোমাকে বিয়ে করবেও না, কারণ সায়ন এখন হিজুকে পছন্দ করতে শুরু করেছে। ইনা বলে, আপনি এটা কিভাবে বলছেন? আমি জানি আপনি আমাকে সেই ডকুমেন্ট পাঠিয়েছিলেন। তখন আমাদেরকে দেখানো হয় একদিন ইনার কাছে একটা পার্সেল আসে। হিজুর মা বলে, কিসের পার্সেল, কোন ডকুমেন্ট? আমি কিছুই তোমাকে পাঠাইনি, আর আমি জানতেও চাই না। ইনা বলে, আমি এখানে শুধুমাত্র হিজুকে সাহায্য করতে এসেছি, তবে আমি ভেবেছিলাম ওই পার্সেল আপনি আমাকে পাঠিয়েছেন। হিজুর মা তখন সেখান থেকে চলে যায়। এরপরে সায়নের বাবা নিজের বক্তৃতায় টিভিতে দেখছিল। তখন সেখানে সায়ন আসে। সায়ন বলে, আমি এখানে আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমি আপনাকে বলতে এসেছি এগুলো আপনি নিজে থেকে বন্ধ করে দিন, এতে আপনার কোনো লাভ হবে না। তার বাবা তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ, তোমার এই নাম তোমাকে কে দিয়েছে? সায়নও তখন রেগে যায়। সে বলে, আমি চেয়েছি এই নাম, আমি বলেছিলাম আপনাকে। তখন দেখানো হয় সায়ন খাবার খেতে বসলে তার মা তাকে বলে, আমার ছেলে এই ধরনের খাবার খায় না। সায়ন একটা পোশাক পরতে চাইলে তার মা তাকে বলতো, আমার ছেলে এই ধরনের পোশাক পরে না। সায়ন বই পড়তে চাইলেও তার মা তাকে বই এনে দিয়ে বলে, আমার ছেলে এই ধরনের বই পড়তে পারবে না। সায়ন বলে, এই জীবন আমি চাইনি, এই জীবন আমাকে জোর করে দেওয়া হয়েছে। এদিকে ইউরি আর সাঙ্গু একসাথেই ছিল। হঠাৎ করেই ইউরির গায়ে দরজা লাগতে চাইলে সাঙ্গু তাকে সরিয়ে নেয়। এরপরে তারা সেই বাচ্চাদের মিসিং কেসে একসঙ্গে বসে আলোচনা করতে থাকে যে তারা কি কি ক্লু পেয়েছে। ওদিকে হিজু হসপিটালে ছিল। তখন সায়ন তাকে এসএমএস করে বলে, তোমার কি কিছু লাগবে? হিজু বলে, না। সায়ন বলে, কিছু খাবে? হিজু বলে, তকবুক কি? সায়ন বলে, তুমি ঝাল খাবার খেতে পারবে না। হিজু বলে, তাহলে মিষ্টি? সায়ন বলে, তুমি মিষ্টি খাবারও খেতে পারবে না। হিজু তখন বলে, তুমি কখন আসবে? এই কথা শুনে সায়ন তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসে। সে তার জন্য ফল এনেছে। হিজু বলে, এগুলো তো ধোয়া না। সায়ন বলে, তুমি আমাকে ধুতে বলছো? এরপর সে ধুয়ে নিয়ে আসে। হিজু ফল খায় আর দেখতে পায় সায়ন তার নিজের অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। হিজু বলে, তুমি এগুলো কেন এনেছো? সায়ন বলে, আমি এখানে থাকলে এগুলো তো লাগবেই, তুমি আমার ফ্যামিলি, আমি এখানে থাকবো না? হিজু বলে, তুমি ঘুমাবে কোথায়? সায়ন বলে, কেন, আমরা তো এমনিতেই একসাথে ঘুমিয়েছি। এরপরে সায়ন ওয়াশরুমে গেলে হিজু প্রচন্ড ভয় পেয়ে যায় যে সায়ন না জানি কি করবে। কিন্তু পরে সায়ন বের হয়ে তাকে নিয়ে যায় তার চুল ধুয়ে দেওয়ার জন্য। সে সুন্দর করে তার চুল ওয়াশ করে তার চুল শুকাতে থাকে। হিজু বলে, তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছো? সায়ন বলে, পৃথিবীর সব স্বামী তার স্ত্রীর জন্য এইটুকু করে। এরপরে সে যখন তার ঘাড়ে আঘাতের দাগগুলো দেখতে পায়, সে বলে, কিন্তু আমার মনে হয় আমি তোমার জন্য যথেষ্ট করিনি, স্বামী হিসেবে আমার যতটুকু তোমার জন্য করা উচিত ছিল তা আমি করতে পারিনি। এরপরে সে তাকে বিছানায় শুইয়ে দেয়। একটু পর সায়ন আবার হিজুর কাছে আসে। হিজু প্রচন্ড ভয় পেয়েছিল, তবে সায়ন আসলে মোবাইল নিতে এসেছিল। সায়ন তাকে ঘুমাতে বলে নিজে বই পড়তে থাকে। হিজুর ঘুম ভাঙলেই সে দেখতে পায় সায়ন সেখানে নেই। সে তখন সায়নকে কল করে আর বলে, তুমি কোথায়? সায়ন বলে, আমি বাইরে আছি, একজনের ফোনের জন্য অপেক্ষা করছি। হিজু দেখতে পায় 10টা বাজতে চলেছে। তার মনে পড়ে প্রতিদিন 10টায় সে সায়নের সঙ্গে কিডন্যাপারের ফোন থেকে কথা বলে, তাই সে কিডন্যাপারের নাম্বার থেকে সায়নকে কল দেয়। সায়ন বলে, আমি ভীষণ খুশি হয়েছি যে তুমি আমাকে কল করেছো। হিজু বলে, তুমি কি জানতে চাও না যে আমি হিজুর লোকেশন কি করে জানলাম? সায়ন বলে, না দরকার নেই, তবে আমি তোমার ব্যাপারে অনেক কিছু জেনেছি। তুমি একটা মেয়ে, তোমার বয়স 20-এর ঘরে,
তুমি কি দেখতে সুন্দরী? হিজু বলে, কিডন্যাপার দেখতে সুন্দরী নাকি সেটা দিয়ে তোমার লাভ কি? তুমি কি আমার সঙ্গে ফ্লার্টিং করছো? তুমি না বিবাহিত পুরুষ? সায়ন বলে, তো কি হয়েছে, আমার স্ত্রী ঘুমাচ্ছে। হিজু বলে, পুরুষ মানুষ। সায়ন তখন একটু হাসে। সে বলে, দেখো, আমি তোমার সঙ্গে এবার কাজের কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি আমার স্ত্রীকে ধাক্কা দাওনি, হিজুকে অন্য কেউ ধাক্কা দিয়েছে, তবে তুমি তার ব্যাপারে হয়তো কিছুটা জানো। আমি চাই তুমি আমাকে জয়েন করো। আমরা দুজন একসঙ্গে মিলে সেই আসল কালপ্রিটকে ধরবো, যে আমার স্ত্রীকে এত কষ্ট দিয়েছে। আমি তাকে ডাবল কষ্ট দিতে চাই। তুমি যতটুকুই জানো ততটুকু আমাকে বলে দাও। পরদিন আমরা ইউরিকে দেখি, যাকে একটা শিট দেওয়া হয়েছে, যেটা আজ তাকে খবরে পড়তে হবে। সে তো ভীষণ অবাক হয়ে যায়। এরপর ইউরি খবর পড়তে থাকে। হাসপাতালের টিভিতে হিজু এই খবর দেখতে থাকে। তখন তার মনে পড়ে গতকাল সে সায়ামকে কি কি বলেছিল। সেগুলো ইউরি বলতে থাকে। সে বলছিল, স্পোক্স পার্সনকে কয়েকদিন যাবৎ একজন লোক বিভিন্ন জিনিস নিয়ে হুমকি দিচ্ছে। এই হলো সেই লোকের স্কেচ। তার দু চোখের রং আলাদা, তার গায়ে থেকে মাছের গন্ধ আসে। সায়ন পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। পুলিশ বলে, আপনি আগে কেন বলেননি? সায়ন বলে, আমি ভেবেছিলাম সে আমার কাছের কেউ, কারণ সে আমার ব্যাপারে অনেক কিছুই জানে, তাই আমি নিজে থেকে এটা ডিল করতে চেয়েছিলাম, তবে এখন আর সেটা সম্ভব না। এরপর আমরা দেখতে পাই অনেকেই এই খবর দেখছে, যাদের মধ্যে রয়েছে সাউন্ড এবং অন্য একজন লোক যে কিনা মাছের ব্যবসা করে। এই জায়গাটা মাছ সাপ্লাই করারই একটা জায়গা। এদিকে আমরা সায়নকে দেখি। সায়ন তার বাবা মায়ের কাছে এসেছে। তার বাবা তার সঙ্গে অনেক রাগারাগি করতে থাকে, তবে তার মা তাকে বলে, তুমি এগুলো বিষয়ে আমাদেরকে আগে কেন বললে না? সায়ন বলে, কারণ আমি জানি এগুলো আমাদের মধ্যে পরিচিত কেউই করেছে। আমি বুঝতে পারছিলাম না যে সেটা কে হতে পারে। সায়নের বাবা বলে, আমার মনে হচ্ছে চেয়ারম্যান নিজেই এমন করছে। তখনই সায়নের কাছে চেয়ারম্যান অর্থাৎ তার শ্বশুরের মেসেজ আসে। এদিকে ওই কিডন্যাপার তার মাস্টারকে কল দিয়ে বলে, কাজ করলে তুমি আর খবরে দেখাচ্ছে আমাকে। তুমি সায়নকে না মেরে হিজুকে কেন মারতে চাইছো? মাস্টার বলে, হিজু বেঁচে গেছে। আমি হিজুকে মারতে চাইছি যাতে সায়ন বুঝতে পারে কাছের কেউ মারা গেলে কেমন লাগে। তুমি এখন তোমার ফোনটা হিজুর কাছ থেকে নিয়ে আসো। এরপরে সায়ন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে আসে। চেয়ারম্যান বলে, এগুলো বিষয়ে তুমি আমাদেরকে কেন বলোনি? সায়ন বলে, কারণ আমি আপনাকে সন্দেহ করেছি। এরপরে সায়ন চলে আসে। এদিকে হিজুর কাছে আননাউন নাম্বার থেকে কল আসে, তবে হিজু সেই নাম্বার রিসিভ করে না। তখন তার কাছে মেসেজ আসে যে, আপু, তুমি কি খবর দেখেছো? আমার চেহারার ব্যাপারে তুমি কি বলেছো? তবে আমি তোমাকে বলে দিই, আমি কিন্তু তোমাকে ধাক্কা দেইনি। তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না। যাই হোক, আমি আমার ফোন নিতে আসছি। এটা বলার সাথে সাথেই হিজুর ঘরে দরজা নড়তে থাকে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর দরজা লাগিয়ে দিয়ে নিচে বসে থাকে। বাইরে থেকে সায়ন বলতে থাকে, হিজু, কি হয়েছে তোমার? তখনই সায়ন দরজা খুলে ফেলে। হিজু তাকে জড়িয়ে ধরে। এরপর সায়ন তাকে শুইয়ে দিয়ে বলে, কি হয়েছে? তবে হিজু কিডন্যাপারের কথা বলে না। সে বলে, তোমার কি ভয় লাগছে না? সায়ন বলে, কেন? হিজু বলে, সবাই তোমার ব্যাপারে আজে বাজে কথা বলছে। সায়ন বলে, তোমার ভয় লাগছে? হিজু হ্যাঁ বললে সায়ন তার বেডে তার সঙ্গে শুয়ে পড়ে আর বলে, এসব আজে বাজে কথায় আমার কিছু আসে যায় না, আমি শুধুমাত্র তোমার নিরাপত্তা চাই। এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। একটু পর হিজুর ঘুম ভাঙলে সে দেখতে পায় ঘড়িতে 10টা বাজে। সে ধীরে ধীরে উঠে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সায়নও জেগে আছে। এরপরে হিজু কিডন্যাপারের নাম্বার থেকে সায়নকে কল করে। এরপর সে সায়নকে বলে, আমি খবর দেখেছি, তুমি কিডন্যাপারকে ধরতে চাও, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে কবে ধরবে? আমিও তো তোমার কাছে অপরাধী, তাই না? সায়ন বলে, তুমি কি নিজে থেকে আসবে আমার কাছে? হিজু বলে, হ্যাঁ, আমি তোমার কাছে ধরা দিতে চাই, আমি এখনই আসছি তোমার কাছে। এরপরে হিজু ভাবতে থাকে, আমি আর লুকাতে পারবো না, আমাকে এবার সত্যিটা বলতেই হবে। কিন্তু সে ঘরে গিয়ে দেখতে পায় সায়ন ঘরে নেই। সে তখন ফোন করে বলে, তুমি কোথায়? সায়ন বলে, আমি তোমাকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখানে চলে আসো। সেখানে গেলে সে আবারও সায়নকে ফোন করে। সায়ন বলে, এই জায়গায় কি তুমি আরো এসেছো? হিজু বলে, হ্যাঁ, ছোটবেলায় এসেছি। তখন সে মনে করে যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনই তারা এই পার্কেই এসেছিল, আর এই পার্ক থেকে যাওয়ার সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন সায়ন তাকে একটা টাওয়ার দেখতে বলে আর সেই টাওয়ারে যেতে বলে। হিজু সে টাওয়ারে দাঁড়িয়ে তাকে কল করে আর বলে, তুমি কোথায়? আমি জানি না তুমি আমাকে দেখার পর তোমার কেমন লাগবে, তুমি হয়তো অনেক হতাশ হবে, তোমার অনেক খারাপ লাগবে। সায়ন বলে, তুমি কি আমার চিন্তা করছো? হিজু বলে, না, আমি নিজের চিন্তা করছি। সায়ন বলে, আমি বলেছি তোমাকে, নিজেকে দুর্বল মনে করা একটা খারাপ অভ্যাস। তখনই সায়ন সেখানে চলে আসে। হিজুর হাত থেকে ফোনটা পড়ে যায়। সায়ন ফোনটা উঠিয়ে বলে, অনেক ধন্যবাদ তোমাকে। 406। হিজু কেঁদে কেঁদে বলে, তুমি কবে থেকে জেনেছো? তুমি কি আমাকে ঘৃণা করো না? সায়ন বলে, আমি তো জানি না তোমাকে কিভাবে ঘৃণা করতে হয়, আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দাও কিভাবে তোমাকে ভালো না বেসে থাকতে হয়। এই বলেই সে হিজুর কাছে এসে তাকে কিস করে দেয়। এতদিনে সবেমাত্র তারা বুঝতে পেরেছে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে।
এরপর আমাদেরকে একদিন আগের সিন দেখানো হয়, যখন সায়ন হিজুর সঙ্গে হাসপাতালে থাকার জন্য হিজুর জিনিসপত্র গোছাচ্ছিল। তখন সে হিজুর জিনিসপত্রের মধ্যেই একটা ছবি পায়, যে ছবির ব্যাকগ্রাউন্ডে এই টাওয়ারের ছবি ছিল। এরপর আমরা সায়নকে রান্না করতে দেখি। রান্না হওয়ার পর হিজু খাবার খায়, আর সে বলে খাবার খুবই টেস্টি হয়েছে। সায়ন বলে এখন থেকে আমরা একসাথেই খাবার খাবো। হিজু বলে আগে থেকে করলে কি হতো, আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল এটা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক না, একজন আরেকজনকে দেখা, না একসাথে খাবার খাওয়া, আলাদা ঘরে থাকা। এরপরে হিজু চুপ হয়ে যায়। সায়ন বলে আলাদা ঘরে থাকতে যদি তোমার মন না চায় তাহলে তুমি আমাকে বলতে পারতে। হিজু বলে আমি এটা বলতে চাইনি। সায়ন বলে তুমি আমার বাড়িতে থাকো, এটাই আমার জন্য অনেক। অফিস থেকে এসে যখন আমি তোমার ঘরের লাইট জ্বলতে দেখি তখনই আমার মনে হয় আমি একা নই। প্রায় সময়ই তুমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো, তখনও আমি তোমাকে দেখতাম। আমি তোমার সঙ্গে রুড ব্যবহার করতাম, কারণ আমি চাইতাম আমি যেন কোনোভাবেই তোমাকে ভালো না বেসে ফেলি, কিন্তু আমি তোমাকে ভালোবেসেই ফেলেছি। এরপরে হিজু সেই ফোনের SMS দেখায়। সায়ন বলে এই ফোনের ব্যাপারে তুমি আর কাউকে বলবে না, এটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যেই থাকবে। আপাতত কেউ যেন কিছুই জানতে না পারে, যতদিন না আমরা সেই আসল কালপিটকে ধরতে পারছি। এরপরে সে কিডন্যাপারের ফোন বন্ধ করে ফেলে আর বলে সত্যি কথা বলতে এই ফোনটা আমাদের দুজনকে একসাথে করেছে। ভালোই লাগতো আমার তোমার সাথে কথা বলতে। সায়ন হিজুর সেই নাইট ড্রেস দেখতে চাইলে হিজু পেছন থেকে তাকে ধরতে গিয়ে পড়ে যেতে চায়। সায়ন তখন তার হাত ধরে বলে কি হয়েছে। হিজু বলে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে এভাবেই মেনে নিয়েছো আর ক্ষমা করে দিয়েছো। সায়ন তখন তাকে জড়িয়ে ধরে মনে মনে বলে যখন তুমি আমার ব্যাপারে সবকিছু জানতে পারবে তুমিও কি আমাকে ক্ষমা করে দিতে পারবে। এদিকে কিডন্যাপারের কাছে তার মাস্টার SMS করে বলে তুমি কি ফোন এনেছো। সে বলে না। তখন দেখানো হয় সে হাসপাতালে গিয়েছিল, তবে স্বামীর সিকিউরিটি ছিল। ওই সময় সায়নের গাড়ি চলে আসে। সেও অনেক কলা কৌশল করে সায়নের সঙ্গে লিফটে উঠে পড়ে, কিন্তু সায়নের পার্সোনালিটি, সায়নের গায়ের গন্ধ তার কাছে অন্যরকম লাগে, তাই সে সেখান থেকে চলে আসে। সে SMS করে লেখে সায়নের কাছ থেকে আমি শুধু ফোন চাই না, আমি সায়নের সব কিছু চাই। এরপরে পরদিন সকালে হিজুকে দেখানো হয়, যার ঘুম ভাঙলে সে সায়নের ঘরে যায় আর দেখতে পায় সায়ন নেই। সে সায়নকে ফোন করে, তবে ফোন বন্ধ থাকে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। তবে আমরা দেখতে পাই হিজুর মাত্র ঘুম ভেঙেছে, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখেছে। সে আবারও দৌড়ে সায়নের ঘরে যায় আর দেখতে পায় সায়ন ঘুমাচ্ছে। সে সায়নের গালে টাচ করলে সায়নের ঘুম ভেঙে যায় আর সে হিজুকে নিজের পাশে শুইয়ে দেয়। হিজু বলে তুমি আজ অফিসে যাবে না। সায়ন বলে না, আমি ছুটি নিয়েছি। হিজু বলে তাহলে তুমি আজ কি করবে। সায়ন বলে বলো তুমি কি কিছু করতে চাও। হিজু বলে হ্যাঁ, আমার কিছু ইচ্ছা আছে। তখন আমাদেরকে দেখানো হয় হিজু সবসময় কল্পনা করে সে আর 10টা সাধারণ কাপড়ের মতোই সায়নের সঙ্গে পার্কে বসে পিকনিক করবে। সকালবেলা মর্নিং ওয়াকে সায়নের হাত ধরে হাঁটবে। সায়ন বলে এগুলো তুমি কবে থেকে দেখতে শুরু করেছো। হিজু বলে যেদিন থেকে তুমি আমাকে নিজের স্ত্রী বলেছো। সায়ন বলে সেদিন থেকে তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো। হিজু হেসে বলে এমনটা না। সায়ন বলে কিন্তু আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। হিজু কিছু বলতে যাবে, কিন্তু সায়ন বলে তুমি যত আগে থেকে ভাবছো তার চেয়েও বহুত আগে থেকে। তখনই সায়নের ফোনে তার কলিগ ফোন করে বলে স্যার আমি জানি আপনি ছুটি নিয়েছেন, কিন্তু ইমার্জেন্সি হয়ে গেছে, তাই আপনাকে আসতেই হবে। সায়ন অফিসে গেলে তার সকল কলিগরা তাকে সারপ্রাইজ দেয়, আর এই আইডিয়া ছিল এই কলিগ কাঙের। সায়ন বলে 3 বছর পর আমি একদিন ছুটি নিয়েছি, মানে সে বোঝাতে চায় যে একটা দিন ছুটি নিয়েছি তাও তোমরা আমাকে শান্তিতে থাকতে দিলে না। এরপর সে জিজ্ঞেস করে ডোজে কোথায়। তখন ডোজে সেখানে আসে। ডোজে সায়নকে একটা ঠিকানা দেন আর বলে যে এতদিন ধরে ট্র্যাক করার পর তারা এখন এই ঠিকানা পেয়েছে। এদিকে আমরা সাঙ্গুকে দেখি, যে কিনা আশ্রমে এসেছিল। নান তাকে বলে তোমার সাথের মেয়েটা আসেনি, সে কি তোমার গার্লফ্রেন্ড না। সাঙ্গু বলেন না। নান বলে তোমার প্রথম গার্লফ্রেন্ডকে আমার এখনো মনে আছে, তার নাম হলো হিজু। সে বাচ্চাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছিল, জানি না এখন সে কেমন আছে। এদিকে হিজুর কাছে তার মা আসে। সে বলে আমি জানি এগুলো কে করছে, এগুলো করছে ইনা। তবে হিজু চুপ করে থাকলে তার মা বলে তোমার সঙ্গে কি ও আগেই দেখা করেছে। তখনই হিজুর কাছে কিডন্যাপারের মেসেজ আসে আর সে তাকে একটা ভিডিও পাঠায়। এদিকে আমরা সায়নকে দেখি, যে কিনা ওই ঠিকানা অনুযায়ী গাড়ি নিয়ে একাই যাচ্ছিল। অন্যদিকে হিজুর কাছে সাঙ্গুর মেসেজ আসে, যেখানে সে লিখেছিল তুমি কেমন আছো, কোথায় আছো। হিজু সাঙ্গুকে বলে আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারি। এরপরে তারা দেখা করে। হিজু বলে তুমি যে বাচ্চাদের মিসিং কেসের কথা বলছিলে, তুমি কি আমাকে সব খুলে বলবে। এদিকে সায়ন সেই ঠিকানা অনুযায়ী বাড়িতে চলে এসেছে। এটা সেই বিলাই ছিল যেখানে একদিন সাঙ্গু আর ইউরি এসেছিল। এই বাড়ির টিভিতে ওই ভিডিওটাই চলছিল, যে ভিডিওটা একটু আগে আমরা হিজুর কাছে দেখেছি, যার হেডলাইনে লেখা ছিল বাচ্চাদের মিসিং কেসের ব্যাপারে কেউ জানলে অবশ্যই যোগাযোগ করতে। এরপরে স্ক্রিনের উপরে লেখা ওঠে সায়ন তুমি এই সব কিছু করেছো,
তখনই সাঙ্গু আর হিজু এই বাড়ির সামনেই আসে। সাঙ্গু বলে, এখন তো রাত, কোনো একদিন দিনে তোমাকে নিয়ে আসবো। তারা চলে যাওয়ার সময় সায়ন হিজুকে দেখতে পায়। গাড়িতে হিজুর কাছে সায়নের কল আসে। হিজু ফোন রেখে দেয়। সাঙ্গু বলে, ধরো। হিজু বলে, আমি কি করে ধরবো? সাঙ্গু বলে, হয়তো আমার মতো আরো কেউ জানে যে তুমি কথা বলতে পারো। তখনই সায়নের গাড়ি ফুল স্পিডে তাদের সামনে চলে আসে। সায়ন হিজুকে বাইরে আসতে বলে, তবে সাঙ্গু আবার না করে, কিন্তু হিজু সায়নের সঙ্গে চলে যায়। এরপরে সায়ন সাঙ্গুকে বলে, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তুমি আসলে কি চাইছো। তবে সাঙ্গু অবাক হয়ে যায় যে সায়ন আসলে কি ব্যাপারে কথা বলছে। এরপরে সায়ন আর হিজু বাড়িতে যাওয়ার সময় সায়ন বলে, তুমি এখানে কেন এসেছো? হিজু তখন তাকে সেই ভিডিওটা দেখায়। সায়ন গাড়ি থেকে নেমে তাকে বলে, তুমি আমাকে কেন জিজ্ঞেস করনি? তুমি কি আমাকে সন্দেহ করো? আমাকে কিছু জিজ্ঞেস করতে তুমি কি ভয় পাও? হিজু বলে, হ্যাঁ পাই। যখন আমি কিডন্যাপারের নাম্বার থেকে তোমার সঙ্গে কথা বলতাম তখন আমার ভয় লাগতো যে এই ব্যাপারে যখন তুমি জানতে পারবে তখন না জানি তুমি কি করবে। এক সময় আমার মনে হয়েছিল আমি পালিয়ে যাই। তেমনি আমার মনে হয় তোমার মধ্যেও কিছু সিক্রেট রয়েছে যেটা তুমি চাও না যে আমি জানি। আমি তোমাকে হারাতে চাই না। এই 2টা দিন যে ভালোবাসা, যে আনন্দ আমার জীবনে এসেছে, আগে কখনোই আমার জীবনে এই আনন্দ আসেনি, তাই আমি এগুলো হারাতে ভয় পাই। হিজু বলে, তুমি আমাকে সব সত্যি বলে দাও, আমি কথা দিচ্ছি আমি থাকবো তোমার পাশে। কিন্তু সায়ন বলে, পারবে না। সে হিজুকে বলে, আমি চাই এই পৃথিবী থেকে এক সায়ন নামটাই যেন মুছে যায়। এই পৃথিবীতে যদি কোনো সায়ন বেঁচে থাকে সেটা থাকবে শুধুমাত্র হিজুর সায়ন, তোমার সায়ন। এই বলে সেটাকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা ইনা আর চেয়ারম্যানকে একসঙ্গে দেখি। চেয়ারম্যান বলে, তুমি কোরিয়াতে কেন এসেছো? ইনা বলে, আমি একটা বিষয় জানতে এসেছি। আমি যখন বলেছিলাম আমি এই বিয়েটা করতে চাই না, আপনি আমাকে জোর করেননি কেন? আমি যখন আপনাকে কাগজগুলো দেখিয়েছিলাম মনে হচ্ছিল আপনি যেন আগে থেকেই এই বিষয় জানেন, তাই আমি এখন এই বিষয় জানতে চাই। তখন আমাদেরকে আগের সিন দেখানো হয় যেখানে ইনার বাবার কাছে ইনা সেই ডকুমেন্টগুলো নিয়ে এসেছিল, যেটা ছিল একটা ডিএনএ রিপোর্ট, যেখানে সায়ন আর সায়নের বাবার ডিএনএ পরীক্ষা করা হয়েছিল আর তাদের ডিএনএ ম্যাচ হয়নি। তবে ইনার বাবা এটা দেখে একদমই অবাক হয়নি। এরপর আমরা দেখতে পাই ওই সময় ইনার বাবা সায়নের বাবা মার কাছে গিয়ে বলে, ইনা পালিয়ে গেছে, এখন সায়নের সঙ্গে হিজুর বিয়ে হবে। কিন্তু তারা এই কথা রাজি না হলে চেয়ারম্যান বলে, এটা তো খুব সহজ, আপনারা তো আগেও একজনের বদলে আরেকজনকে বসিয়েছেন তাই না? এই বলে সে রিপোর্টটা সেখানে রাখে। বর্তমানে ইনা বলে, যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনি পুরো পাগল হয়ে গিয়েছিলেন এই অ্যাক্সিডেন্টের সত্যতা জানার জন্য। আপনি অনেক ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু হঠাৎ করেই এরপর আপনি ইনভেস্টিগেশন বন্ধ করে দিয়েছেন। আমি কি জানতে পারি কেন? তখন আমাদেরকে দেখানো হয় ওই সময় ইনার বাবা একজন লোককে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। তবে এটা কে এ বিষয়ে আমরা কিছুই জানি না। পরদিন সায়নের বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যেটা নিচ্ছিল ইউরি। সায়নের মা বলে, আমি আমার ছেলেকে কিছু বলতে চাই। ইউরি বলে, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। তখন সে বলে, সায়ন, তোমার কি মনে আছে ছোটবেলায় আমি তোমাকে কি বলেছিলাম? তখন আমাদেরকে দেখানো হয় সায়নের মা একটা বাচ্চাকে ঘরের ভেতর বন্দি করে রেখে বাইরে বসে থাকে। সে বলতে থাকে, আমি তোমাকে আটকাচ্ছি না, আমি তোমাকে বাঁচাচ্ছি। বর্তমানে সে বলে, মা এখনো তোমাকে বাঁচাচ্ছে সায়ন, আমি এখনো তোমাকে বাঁচাবো। এদিকে সায়নের প্রেস মিটিং হচ্ছিল, যেখানে সকলে তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকে যে সেই কিডন্যাপার কি চায় এবং সে কেন আপনাকে ব্ল্যাকমেইল করছে। সায়ন তখন তাকে সেই ভিডিওটা দেখায় আর বলে, কিডন্যাপার আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। আপনারা কি দেখে বুঝতে পারেন যে এখানে সে কি বলতে চেয়েছে? আমি নিজেও বুঝতে পারিনি। তাই এবার আপনাদের দায়িত্ব, আপনারা এটা খুঁজে বের করুন আর এরপর আমাকে জানান। সায়নের বন্ধু বলে, যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি পাবো? সায়ন বলে, যে এমনটা করতে পারবে সে আমার পার্সোনাল ইন্টারভিউ নিতে পারবে। এরপরে সেই মাছের দোকানের একজন লোক সায়নের অফিসে ফোন করে। সে বলে, এটা কি স্পোক্স পার্সনের অফিস? ওদিকে আমরা সাঙ্গুকে দেখি যে কিনা কোথাও একটা যাচ্ছিল। এরপর আমরা হিজুকে দেখি যে অফিসের লিফটে আসলে দেখতে পায় সেখানে সায়ন আছে। সায়ন ধীরে তার হাত ধরে তাকে নিজের কাছে আনে। এরপর সাইন ল্যাঙ্গুয়েজে তাকে জিজ্ঞেস করে, তুমি কি খাবার খেয়েছো? হিজু বলে, আমি খেয়েছি, তুমি খেয়েছো? সায়ন বলে, হ্যাঁ খেয়েছি। হিজু বলে, তোমার সাইন ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দর হয়েছে। সায়ন বলে, আমি অনেক প্র্যাকটিস করি। সায়ন তাকে স্মাইল করতে বলে, হিজুও তখন করে। এরপরে হিজু বলে, আমি তাহলে এখন যাই। সায়ন বলে, ঠিক আছে, বাড়িতে দেখা হবে, আমি আজ তাড়াতাড়ি চলে যাব। সায়ন তাকে প্রমিসও করে। এরপরে হিজু চলে যায়। সায়ন তার অফিস রুমে আসলে তার কলিগ তাকে একটা কথা বলতে চায়, তবে ডোজেও সেই কথাটা শুনতে চায়, কিন্তু সেই কলিগ কথাটা এখানে না বলে কাগজটা নিয়ে ভেতরে সায়নকে দেয়, যে কাগজে লেখা ছিল ও বেঁচে আছে। সায়ন বলে, এইটুকুই? কলিগ বলে, হ্যাঁ, তবে তার ঠিকানা আছে। সে ঠিকানাটাও বলে দেয়। এদিকে আমরা দেখতে পাই সেই মাছ ব্যবসায়ী কোথাও একটা চলে যেতে চাইছে।
তখনই তার সামনে কেউ একজন আসে। অন্যদিকে হিজু তাদের পিকনিকের ছবিগুলো দেখছিল। তখন সে হঠাৎ করেই কাঁদতে শুরু করে। এদিকে আমরা সায়নকে দেখি, যে কিনা গাড়ি নিয়ে সেই ঠিকানা অনুযায়ী যাচ্ছিল। সে তখন মনে করে ওই লোকের সঙ্গে সায়ন ছোটবেলায় থাকতো, তবে এই লোক কি সায়নের বাবা কিনা সে বিষয়ে আমরা জানি না। একদিন হঠাৎ করেই একটি বড় গাড়ি আসে, আর এরপর সায়নকে তারা নিয়ে চলে যায়। সায়ন বলতে থাকে ও কি করে বেঁচে থাকতে পারে। তখন আবারও সে মনে করে একদিন রাতে সে পানির শব্দ পাচ্ছিল। তখন সে বাইরে এসে দেখতে পায় একজন বয়স্ক লোক নৌকা থেকে তারই বয়সী একটা বাচ্চা ছেলেকে পানিতে ডোবাচ্ছিল। সেই ছেলেটা সায়নকে দেখে বলছিল আমাকে বাঁচাও। তখন এই মাছ ব্যবসায়ী লোক তার চোখ ধরে আর বলে আমি তোমাকে বলেছিলাম আজ রাতে বের না হতে। সে আবার তাকে ঘরে পাঠিয়ে দেয়। এদিকে হিজু সায়নকে মেসেজ করে বলে তুমি কখন আসবে। তখনই বাইরে কলিং বেল বেজে ওঠে। অন্যদিকে আমরা সায়নকে দেখি যে সেই জায়গাতে চলে এসেছে। সে দেখতে পায় সেখানে আগুন লেগে গেছে। সায়ন ভেতরে গিয়ে সেই লোককে বাঁচানোর চেষ্টা করে। এদিকে দেখা যায় হিজুর কাছে ইনা এসেছে। ইনা সায়নের সেই ডিএনএ রিপোর্ট দেয়। হিজু রিপোর্টটা দেখে রেখে দেয়। ইনা বলে কি হয়েছে, তুমি কি আগে থেকেই জানতে। হিজু না করলে ইনা বলে তাহলে কি, তোমার কিছু আসে জানা। হিজু মনে করে সায়ন তাকে কি বলেছিল। এদিকে সায়ন সেই লোককে বাঁচাতে যায়, তবে ওই সময় সেখানে আগুন আরো ভয়াবহভাবে লেগে যায় আর তারা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমাদেরকে ওই সময়ের সিনে নিয়ে যাওয়া হয় যখন হিজু পিকনিকের ছবিগুলো দেখে কাঁদছিল। আসলে সে দেখতে পেয়েছিল প্রত্যেকটা ছবিতেই সায়ন তার দিকে তাকিয়ে আছে। হিজুর খুশিতে সায়নও খুশি হচ্ছে। এটা দেখে সে বুঝতে পেরেছে তার স্বামী আসলে তাকে আগে থেকেই ভালোবাসে। বর্তমানে ইনা বলে তোমার কি আসে জানা যে সায়ন কে। হিজু চুপ করে থাকলে ইনা বলে দেখো আমি জানি ওই সময় আমি পালিয়ে গিয়েছিলাম, তাই তোমার মা জোর করে তোমাকে সায়নের সঙ্গে বিয়ে করতে রাজি করিয়েছে। তোমার কাছে আর কোনো অপশন ছিল না। কিন্তু এখন তো তুমি জানতে পেরেছো সায়ন আর তার পরিবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাই তোমাকে এই জবরদস্তির সংসারে আর থাকতে হবে না। এই কথা বলে ইনা যখন চলে যাচ্ছিল তখন হিজু বলে আমি যাব না, কারণ এটা আমার ডিসিশন। আমি এখন আমার সংসার ছেড়ে যেতে চাই না। ইনা বলে তো এটা তোমার কণ্ঠ, কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠ আমি শুনি না। যখন আমরা ছোট ছিলাম তখন তুমি আমাকে আপু আপু বলে ডাকতে, আমার খুব ভালো লাগতো, কিন্তু তোমার মাকে দেখে আমার খারাপ লাগতো। হিজু বলে তুমি কি জানো এই ডকুমেন্টগুলো তোমাকে কে পাঠিয়েছে। ইনা বলে না জানি না, কিন্তু হয়তো এমন কেউ পাঠিয়েছে যে আগে থেকেই জানতো যে এগুলো জানার পর আমি কোনোভাবেই সায়নকে বিয়ে করতাম না। এরপরে আমরা সায়নকে দেখি যার জ্ঞান ফিরেছে আর সেই লোককে নিয়ে সেখান থেকে বের হতে চায়। এদিকে হিজু পুলিশকে কল দেয়। সে বলে আমার স্বামী এখনো বাড়িতে ফিরে আসেনি, আপনারা প্লিজ একটা রিপোর্ট লিখুন। তারা জিজ্ঞেস করে আপনার স্বামী কতক্ষণ হয়েছে বাড়িতে আসেনি। হিজু বলে 6 ঘন্টা। পুলিশ বলে হতে পারে সে বাইরে কোথাও ঘুরতে গিয়েছে। হিজু বলে না, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। আমার স্বামীকে কয়েকদিন ধরে একজন হুমকি দিচ্ছে, তার অফিসে ব্লাস্ট হয়েছে। এগুলো শুনে পুলিশ বলে আপনার স্বামী কে, তার নাম কি। হিজু এই কথা বলতে পারে না, তাই সে ফোন রেখে দেয়। এরপরে সে মনে করে একটু আগে সে ইনাকে বলছিল তুমি কি জানো সায়ন তাহলে কে, ও কিভাবে এই পরিবারে এসেছে। ইনা বলে না জানি না, আমি যখন সায়নকে প্রথমবার দেখি তখন ওর বয়স ছিল 15 বছর। হিজু বলে এই জন্যই সায়নের বাবা মা সায়নের সঙ্গে এত খারাপ ব্যবহার করত, কারণ সায়ন আসলে তাদের ছেলেই না। ইনা বলে আগে আমাদের বাড়ি পাশাপাশি ছিল, আমরা প্রতিবেশী ছিলাম, কিন্তু তারপরও 15 বছর পর্যন্ত আমি সায়নকে একবারের জন্য দেখিনি। কি এমন কারণ হতে পারে যে কারণে তারা তাদের ছেলেকে লুকিয়ে রাখতো। এরপরে হিজু তার শ্বশুর বাড়ি আসে। সে তার শ্বশুরকে ইমার্জেন্সি নাম্বার দেখিয়ে বলে সায়নের নামে একটা রিপোর্ট করতে। তার শ্বশুর তো অবাক হয়ে যায় যে তুমি কথা বলতে পারো। হিজু বলে 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, অথচ আমি আজ জানতে পারলাম যে সায়ন আপনাদের আসল ছেলে না। সায়নের বাবা এই কথা অস্বীকার করে, কিন্তু মা বলে হ্যাঁ, সায়নকে আমরা একজনের সঙ্গে বদলে দিয়েছি, যেমন ভাবে তোমাকে আমরা বদলে দিয়েছি। সায়নের মা বলে সায়ন আমাদের কাছে ইম্পর্টেন্ট। সায়নের মা বলে সায়ন আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই তাকে আমরা খুঁজে নেব, তুমি চলে যাও। হিজু বাইরে আসলে সায়নের বাবার সেক্রেটারি অর্থাৎ বাড়ির বাটলার হিজুকে বলে আপনি কি ছোট মাস্টারের ব্যাপারে সবকিছু জানেন। হিজু অবাক হয়ে বলে সবকিছু মানে কি। তখন বাটলার বলে ছোটবেলায় ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ওনার 2 চোখ 2 রকম হয়ে যায়। যখন প্রথমবার সায়ন মাস্টার এই বাড়িতে এসেছিল তখন সে বিড়ালের মতো ভয় পেয়ে থাকতো। সে কখনোই মন খুলে হাসতো না। তাকে দেখে আমার ভীষণ কষ্ট হতো। হিজু গাড়িতে বসে মনে করে কিডন্যাপার যেদিন তাকে ধরেছিল ওই কিডন্যাপারেরও 2 চোখ 2 রঙের ছিল। এরপরে হিজুর কাছে সাঙ্গুর কল আসে। একটু পরেই হিজু হাসপাতালে চলে আসে। সে বলে কি হয়েছে সায়নের, কোথায় আছে সায়ন। সাঙ্গু বলে ওর অপারেশন চলছে। হিজু প্রচন্ড প্যানিক ছিল, তাই সাঙ্গু তাকে বসতে বলে। এরপর সাঙ্গু বলে সে সেই লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই লোকের নাম হলো ইয়ং। সাঙ্গু বলে আপনার নামে একটা ভিলা ছিল, সেই ভিলার বাচ্চারা গায়েব হয়ে গিয়েছিল।
ওই ব্যাপারে আমি জিজ্ঞেস করার জন্য এসেছি, কিন্তু ইয়ং তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সাঙ্গু যখন ফিরে আসছিল তখন ইউরি তাকে কল করে, আর সে বলে ওই লোকের সঙ্গে কথা বলেছো। সাঙ্গু তার সঙ্গে কথা বলছিল, তখন সে দেখতে পায় সায়ন গাড়ি নিয়ে এদিকে আসছে। তাই সে আবার গাড়ি ঘুরিয়ে সেই দোকানে আসে, আর দেখতে পায় সেটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি দোকানের ভিতর গিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। সাঙ্গু বলে আশেপাশে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সায়ন কেন সেখানে গিয়েছিল? তার সঙ্গে ওই লোকের কি সম্পর্ক? তোমার সঙ্গে সায়নের কি সম্পর্ক? এগুলো কিছুই আমি জানি না। হিজু বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সবকিছু লুকিয়েছি। একটু পর ডাক্তার সেখানে আসে। সে বলে যে অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে এখনো সায়নের জ্ঞান ফেরেনি। হিজু তাকে দেখে ভীষণ কাঁদতে থাকে। এরপরে বেডে নিয়ে যাওয়ার পর হিজু কেঁদে কেঁদে বলে, ছোট থেকেই সকল পরিস্থিতিতে তুমি একাই ছিলে, সবকিছু তুমি একাই সামলেছো। এমনকি যখন আমার কারো দরকার পড়েছিল তখনও তুমি তোমাকে ডাকা ছাড়াই আমার কাছে চলে এসেছো। তাই এবার আমার পালা। এদিকে আমরা ইউরিকে দেখি। ইউরির কাছে সায়নের বন্ধু এসেছে, আর সে তাকে সেই মিসিং বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউরিও তাকে সবকিছু বলে দেয়, মানে সে যা যা জানে সবকিছু বলে দেয়, এমনকি সেই যমজ বাচ্চাদের ব্যাপারেও বলে দেয়। এদিকে সায়ন এখনো অজ্ঞান ছিল। সে স্বপ্ন দেখছিল একদিন সে মাছ ধরছিল, তখন সে দেখতে পায় ইয়ং এর কাছে সেই বুড়ো লোক আর সেই বাচ্চাটাও এসেছে। এরপরে সায়ন ইয়ংকে বলে, বাবা উনি কে আর কেন আসে? ইয়ং বলে, তুমি আমাকে বাবা বলে ডাকবে না, আমি তোমার বাবা না। আর আজ রাত আগেভাগে ঘুমিয়ে পড়বে, বাহিরে যত শব্দই হোক তুমি বাইরে আসবে না। কিন্তু এরপর দেখা যায় রাতে শব্দ শুনে সায়ন বাইরে চলে এসেছিল। এরপরে ইয়ং তাকে ধরে আবার ঘরের ভেতর বন্দি করে দেয়। একটু পরে সায়ন কারো পায়ের শব্দ শুনলে আবারও বাইরে আসে। তখন সে দেখতে পায় সেই বৃদ্ধ লোক তার দিকে আসছে আর বলছে, সব মনস্টার তৈরি করতে হয় না, কিছু মনস্টার এমনিতেই তৈরি হয়ে যায়। ওর সাহস কি করে হলো আমার বংশে জন্ম নেওয়ার? তাই ওর কোনো নাম চিহ্নই থাকবে না। তুমি জানো আমি কেন তোমার কোনো নাম রাখিনি? এগুলো বলতে বলতেই সে সায়নের একদম কাছে চলে আসে, আর সায়ন পানিতে পড়ে যায়। এরপরে সায়ন প্রায় এগুলো স্বপ্ন দেখে তার ঘুম ভাঙতো। আর সে বাহিরে বের হলে হিজুকে দেখতো, যে কিনা নিজেকে বলতো সব ঠিক হয়ে যাবে। আর এই অনুপ্রেরণাতেই সায়ন এখন পর্যন্ত বেঁচে আছে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে বেক পরিবারের আসল বেক সায়ন হলো ওই কিডন্যাপার, যে কিনা ছোটবেলা থেকেই একটু অন্য ধরনের ছিল। তাই তার ফ্যামিলি তাকে মেনে নিতে পারেনি। তার দাদা তাকে মেরে তার বদলে তার বয়সী সায়নকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল, আর এরপর থেকে সে সায়ন নামে বড় হয়েছে। এরপরে সায়নের জ্ঞান ফিরলে সে হিজুকে বলে, এইমাত্র আমি তোমাকেও দেখলাম, যখন তুমি বলছিলে সবকিছু ঠিক হয়ে যাবে। হিজু বলে, হ্যাঁ, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। হিজু ডাক্তারকে ডাকতে যায়। একটু পর সাঙ্গু সেখানে আসে। সাঙ্গু বলে, এটা আমার বাবার হসপিটাল, তাই তুমি চিন্তা করো না, তুমি এখানে নিরাপদে থাকবে। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে সাঙ্গু তো অনাথ, তাহলে তার বাবার হসপিটাল কি করে হলো? আমি তোমাদেরকে বলে দিই, বেশিরভাগ অনাথ বাচ্চাদেরকে কিন্তু কেউ না কেউ অ্যাডপ্ট করে। সাঙ্গুকেও একজন অ্যাডপ্ট করেছিল, আর সেই বাবারই হসপিটাল এটা। এরপরে তারা দুজন একসাথে যায় ইয়ংকে দেখার জন্য। সাঙ্গু বলে, এই লোকের সঙ্গে তোমার সম্পর্ক কি? সায়ন বলে, উনি আমাকে বড় করেছে। সাঙ্গু কিছু বুঝতে পারে না। সায়ন বলে, আমার জীবন অনেক কমপ্লিকেটেড। সাঙ্গু বলে, এর মধ্যে কি হিজু জড়িয়ে আছে? সায়ন বলে, না, হিজু আমার একমাত্র পরিবার আর গার্ডিয়ান। চিন্তা করো না, আমাদের মধ্যে কোনো অনৈতিক বা অবৈধ সম্পর্ক নেই। সাঙ্গু বলে, যদি এমনটাই হয় তাহলে মানুষকে ওর ব্যাপারে জানাও না কেন? সায়ন বলে, কি জানাবো? তুমি বুঝতে পারছো আমার জীবন কতটা কমপ্লিকেটেড? এমনকি মানুষ আমাকে মেরে ফেলতে চায়। তুমি কি চাও মানুষ হিজুকেও টার্গেট করুক? তুমি যেভাবেই হোক এই লোকের সর্বোচ্চ চিকিৎসা করো। এই লোক ওই মিসিং কেসের একমাত্র সাক্ষী। যে আমাকে ধমকি দিচ্ছে, যে আমাকে মারার চেষ্টা করছে, তার ব্যাপারেও সে সবকিছু জানে। সায়ন বলে, আমি ভেবেছিলাম ও বেঁচে নেই, কিন্তু ও তো বেঁচে আছে। এরপরে সায়ন হিজুর মেসেজ দেখছিল, যেখানে হিজু কাল তাকে বলেছিল, তুমি এখনো আসোনি কেন, তোমার কি আসতে দেরি হবে? এরপরে সে তাকে অনেকগুলো ফোন করে। পরে সে তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে হিজু বলে, তুমি এখনো আসছো না কেন? কিছু কি হয়েছে? এমনটা তো কখনো হয়নি। গত 3 বছরে যদি কখনো তোমার আসতে দেরি হতো তুমি আগেই আমাকে জানিয়ে দিতে, কিংবা যত রাতই হয়ে যাক তুমি বাড়িতে চলে আসতে। আজ তাহলে কি হয়েছে? সায়ন বুঝতে পারে হিজু তাকে কতটা মিস করেছে। সায়ন নার্সকে জিজ্ঞেস করে, হিজু কোথায়? নার্স বলে, সে তো অনেক আগেই চলে গেছে। এদিকে হিজু কিডন্যাপারের মোবাইলটা নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল, কিন্তু তার আগেই সায়ন তাকে ধরে ফেলে। সে তাকে আবার নিয়ে যেতে চায়, তবে হিজু তাকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি, তুমি সায়ন নও। আসল সায়ন কে সেটাও আমি জানতে পেরেছি। আমি পুলিশকে সবকিছু সত্যি বলে দেব। আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। জীবনে অন্তত একবার হলেও আমি তোমাকে বাঁচাতে চাই। সায়ন তখন বলে, হিজু, এতগুলো বছর ধরে আমি এত কিছু কেন সহ্য করেছি তুমি জানো? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তুমি যেন ভালো থাকো। তোমার কথা ভেবে আমি কাজ করে গেছি। আমি তোমাকে এসবের মধ্যে আসতে দিতে চাই না।
এই বলে সে তাকে জড়িয়ে ধরে। এদিকে সায়নের বাবার আজ একটা শুটিং চলছিল, যেখানে সে কাঁকড়া কেটে রান্না করার কথা বলছিল। এখানে সে মিডিয়ার সামনে সবাইকে বোঝাতে চায় যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। একটু পরে হঠাৎ করেই সেখানে ইনা চলে আসে, যেটা আসলে সায়নের বাবা জানতো, তবে সায়নের মা জানতো না। এখানে ইনা কথায় কথায় বলে, আমি বুঝতে পারি না সায়ন আপনাদের কার মতো হয়েছে। সায়নের চেহারা আপনাদের দুজনের একজনের সাথেও মেলে না, তবে তারা বিভিন্নভাবে এই কথা বদলে দেওয়ার চেষ্টা করে। ওই সময় একটা পার্সেল আসে, আর তারা দেখতে পায় এখানে কতগুলো মাছ কেটে আবার সেগুলোকে সেলাই করে পাঠানো হয়েছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ডেলিভারি ম্যানকে যেতে দেখে সায়নের মা তার পেছনে যেতে শুরু করে। তাকে ফলো করতে করতে সে একটা জায়গায় পৌঁছায়, যেখানে সে তার ছেলেকে দেখতে পায়। এখানে সে তার ছেলেকে জীবন্ত দেখে কাঁদতে শুরু করে। কিডন্যাপার বলে, আপনি কেন এসেছেন? আপনারা তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। সে তার দাদার ছবি দেখিয়ে বলে, এই লোকটা আমাকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছে, তবে আমি বেঁচে গেছি। 3 দিন পরেই ওনার 1 বছরের মৃত্যুবার্ষিকী পূরণ হবে। তবে ওনার মৃত্যুর নিউজ শুনে আমার অনেক খারাপ লেগেছে, কারণ ওনার আমার হাতে মরা উচিত ছিল। আমি বেঁচে যাওয়ার পরও বাড়িতে ফিরে যাইনি কেন জানেন? কারণ আমি গেলে আপনারা আবার আমাকে মেরে ফেলতেন। তখনই সায়নের বাবার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তাদের বাড়ির বাটলার, আরো লোকজন নিয়ে সেখানে চলে আসে। তবে সায়নের মা তাদের হাত থেকে তার ছেলেকে বাঁচিয়ে নেয়। এদিকে ইউরি জানতে পেরেছে সাঙ্গু তার সঙ্গে দেখা করতে আসছে, তাই সে দৌড়ে সাঙ্গুর কাছে আসে। সে সাঙ্গুর শরীরের আঘাত দেখে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সাঙ্গু বলে, এক জায়গায় আগুন লেগেছিল, এটা একজনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাই আমি এই বিষয়ে তোমাকে বলতে পারছি না। ইউরি বলে, উপর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন এই মিসিং কেসের ব্যাপারে আর তদন্ত না করি। আমার মনে হয় কেউ একজন আছে যে চায় না যে সত্যটা সামনে আসুক। অন্যদিকে হিজু সায়নের সঙ্গে বেডে শুয়ে বলে, তুমি কি করে জানলে আমার লোকেশন? সায়ন তখন দেখায় গতবার পাহাড় থেকে পড়ে যাওয়ার পর থেকেই সে তার নতুন ফোনে লোকেশন সেট করে দিয়েছে। হিজু বলে, আমিও চাই যে তোমার লোকেশন আমার ফোনে থাক। সায়ন বলে, ভবিষ্যতে যদি কখনো আমি হারিয়ে যাই তাহলে তুমি আমাকে খুঁজবে না, তুমি মনে রাখবে আমি নিজেই তোমাকে খুঁজে নেব। হিজু বলে, ও কি চায়? ও কি ওর নাম আর ওর জায়গা ফেরত চায়? সায়ন বলে, বুঝতে পারছি না, তবে ও যাই চাক না কেন আমি চাই এই সব কিছু ছেড়ে তোমার সঙ্গে একটা আলাদা জীবন কাটাতে। এরপর দেখা যায় ইয়ং এর জ্ঞান ফিরে এসেছে। সে সায়নকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার ওকে বাঁচানো ঠিক হয়নি। তখন আমাদেরকে দেখানো হয় সায়নের দাদা জাংহো আসল সায়নকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছে, তবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার দাদা তখন তাকে একটা সুটকেসে ভরে ইয়ংকে দেয় তাকে একেবারে শেষ করে দিতে। ইয়ং যখন তাকে দেখে তখন সে দেখতে পায় সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। ইয়ং এর তখন অনেক খারাপ লাগে, সে আর তাকে মারতে পারে না, তবে সে তো আর বুঝতে পারেনি যে এই ছেলে বড় হয়ে গেলেও তার স্বভাব যাবে না। এরপরে সাঙ্গু আর হিজু একসঙ্গে ছিল। সাঙ্গু বলে, নান বলেছে একদিন আশ্রমে একটা ছোট্ট বাচ্চাকে তুমি গান গাইয়ে ঘুম পাড়াচ্ছিলে, ওই সময় সে তোমাকে দেখেছিল, সেই আমাকে বলেছে যে তুমি কথা বলতে পারো। হিজু তার কাছে ক্ষমা চায়, তবে সাঙ্গু বলে, সমস্যা নেই, আমি এখন তোমার কণ্ঠ শুনতে পারছি, এটাই অনেক। হিজু তার আর সায়নের সম্পর্কের কথা বলতে চায়, তবে সাঙ্গু বলে, বলতে হবে না, আমি জানতে পেরেছি ও দুনিয়া থেকে তোমাকে লুকিয়ে রাখে তোমার ভালোর জন্য। হিজু যখন একা একা আসছিল তখন তার মনে পড়ে এই জন্যই সায়ন তাকে বলেছিল যে হিজু তার দুর্বলতা। আজ সে সায়নের কথাটার অর্থ বুঝতে পেরেছে। হিজু ভেতরে আসলে দেখতে পায় সায়ন তৈরি হচ্ছে। সে তখন তার নেকটাই বেঁধে দিতে চায়, যদিও সে বাঁধতে পারে না, তবে সায়ন তাকে শিখিয়ে দেয়। এরপরে সায়ন হিজুকে জড়িয়ে ধরে। তখনই তার কাছে তার কলিগ মিস্টার কাং এর কল আসে, আর সে বলে, স্যার আমরা আপনাকে দেখতে আসছি, আমরা আপনার হাসপাতালে আছি। তারা ভেতরে আসার আগেই সায়ন বাইরে চলে আসে। কাং বলে, স্যার ভেতরে চলুন, প্রোগ্রামের ব্যাপারে কিছু কথা বলি। তবে সায়ন বলে, কোনো কথার দরকার নেই। সে তাদেরকে সবাইকে নিয়ে চলে যায়। এরপরে সায়ন আর হিজু আজ প্রথমবার একসাথে স্টেজে উঠবে, তাই তারা একটু নার্ভাস ছিল। প্রোগ্রামে তারা খুব সুন্দর করে তাদের কাজ কমপ্লিট করে। কাজ শেষ করেই সায়ন চলে যাচ্ছিল ইয়ং এর বলা জায়গায়, যেখানে মূলত ইয়ং সেই সব বাচ্চাদেরকে দাফন করেছিল যাদেরকে আসল সায়ন মানে ওই কিডন্যাপার মেরে ফেলেছিল। তখন তার কাছে তার বন্ধু কল করে বলে, তুমি বলেছিলে ওই বাড়ির বাচ্চাদের ব্যাপারে খোঁজ নিতে, আমি জানতে পেরেছি একজন গায়েব হয়ে গেছে, তবে আরেকজন বেঁচে আছে। সায়ন বলে, যে বেঁচে আছে তাকে খুঁজে বের করো। এদিকে ডোজে হিজুকে বলে, স্যার আমাকে বলেছে আপনাকে অফিসে পৌঁছে দিতে। সে তাকে একটা পানির বোতল দেয়। সায়ন সেই জায়গাতে গেলে তখন তার বন্ধু আবার কল করে আর বলে যে বাচ্চাটা বেঁচে আছে, তার খোঁজ আমি পেয়েছি, তার নাম হলো ইয়ংসন। এরপর তাকে একজন অ্যাডপ্ট করেছে, এখন তার নাম ডোজে। সে তাকে ছবিও পাঠিয়ে দেয়। সায়ন সাথে সাথেই ডোজেকে কল করে, তবে ডোজে কল ধরে না। সে হিজুকে কল করলে আমরা দেখতে পাই হিজু গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার হাতে সেই পানির বোতলটাই আছে।
বাইরে ডোজে দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় ডোজে হিজুকে কিডন্যাপ করে নিয়েছে। সে হিজুর একটা ছবি তুলে কিডন্যাপারকে পাঠায় আর তাকে তার সঙ্গে দেখা করতে বলে। কিডন্যাপার সেই জায়গায় চলে আসে। তখন পেছন থেকে ডোজে একটা ব্যাট নিয়ে তার কাছে আসে। কিডন্যাপার পেছনে ঘুরে বলে, তো তুমি হলে মাস্টার। অর্থাৎ ডোজে কখনোই তাকে তার চেহারা দেখায়নি। কিডন্যাপার বলে, হিজু কোথায়? নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে এনেছো? ডোজে প্রচন্ড রেগে যায় আর বলে, মিথ্যা কথা তো তুমি আমাকে বলেছো। তখন আমরা দেখতে পাই ওই দিন কাং যখন সায়নকে ইয়ং এর কথাটা একটা ছোট কাগজে লিখে বলেছিল, তখন ডোজে সেই কাগজের উপরে পেন্সিল দিয়ে দাগ দিলে বুঝতে পারে যে সেখানে আসলে কাং কি লিখেছিল। এভাবেই ডোজে ইয়ং এর ঠিকানা পেয়ে যায় আর সে সেখানে যায়। তখন সে দেখতে পায় কিডন্যাপার আগেই ইয়ং এর কাছে এসেছে। এখানে ইয়ং বলে, তুমি ওকে ছেড়ে দাও, ও তো তোমাকে মারেনি, তোমাকে মারতে চেয়েছে তোমার বাবা মা, তোমার দাদা। কিডন্যাপার বলে, ওই সায়ন আমার নাম নিয়ে আমার জীবন সুন্দরভাবে কাটাচ্ছে, এটা তো আমি হতে দিতে পারি না। এরপরে সেই ইয়ংকে মারতে থাকে আর এইসব কথাই ডোজে শুনতে পায়। আর সে বুঝতে পারে এই কিডন্যাপার তার ভাইকে মেরেছে, আর যাকে সে সায়ন মনে করেছে সে আসলে সায়ন নয়, সে নির্দোষ। ডোজে কিডন্যাপারকে মারতে চায়, তবে কিডন্যাপারের সঙ্গে ডোজে পারে না, কারণ কিডন্যাপার তো একটা সাইকো ধরনের ছিল। সে ডোজেকে অনেক মারে, এরপর তাকে পানিতে নিয়ে যায়। তখন সে ডোজের আইডি কার্ড দেখতে পায়, যেখানে সে বুঝতে পারে ডোজে সায়নের অফিসে কাজ করে আর সে সায়নের অ্যাসিস্ট্যান্ট। এটা দেখে সে হাসতে থাকে। সে বলে, তুমি ওর সাথে থেকেই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। এরপরে সে তাকে আরো মারতে থাকে। এদিকে সায়ন ডোজেকে কল করতে করতে সেই জায়গায় চলে আসে। সে লেকের ভেতরে একটা নৌকা দেখতে পায় আর তার উপরে একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগটা খুললে দেখা যায় এটা ছিল ডোজে। ডোজে ধীরে ধীরে তাকে বলে সে এখানেই আছে। তখন সায়ন গাড়ির শব্দ শুনতে পায় আর আমরা দেখতে পাই কিডন্যাপার ডোজের গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। সায়ন তার পেছন পেছন যায়। ওই সময় হিজুর জ্ঞান ফিরে আসে। সে কিডন্যাপারের চুল টেনে ধরে, যার কারণে কিডন্যাপার গাড়ি একটা পাথরের সঙ্গে লাগিয়ে ফেলে। হিজু বাইরে চলে আসে, তবে কিডন্যাপার আবার গাড়ি তাদের উপর নিতে চায়। তখন সায়ন হিজুকে নিয়ে পাশে পড়ে যায়। এরপরে সায়ন কিডন্যাপারকে ধরে বলে, তুমি কি চাইছো? তুমি কি তোমার নাম, তোমার জায়গা ফেরত চাইছো? তুমি সবকিছু নিয়ে নাও। কিডন্যাপার বলে, তাহলে কি হিজুকেও তুমি আমাকে দিয়ে দেবে? এটা শুনে সায়ন ভীষণ রেগে যায় আর সে তাকে ধরে অনেক মারতে থাকে। কিডন্যাপার একটা চাকু বের করে। সে যখনই সায়নকে মারতে যাবে তখন ডোজে এসে তাকে বাঁচিয়ে নেয়, তবে চাকু তার গায়ে লেগে যায়। কিডন্যাপার পালিয়ে যায়। ডোজে তখন সায়নকে বলে, তাহলে আপনি কে? আমি সবসময় জেনে এসেছি আপনি সায়ন। আপনি আমার ভাইকে মেরেছেন, এই জন্যই আমি আপনার অফিসে জয়েন হয়েছি, আপনার সাথে কাজ করেছি, কারণ আমি আপনাকে একেবারে শেষ করে ফেলতে চেয়েছি। ওই দিন হিজুকেও আমি ধাক্কা দিয়েছি। আমি এগুলো কি করেছি? যে আমার ভাইকে মেরেছে আমি তার সঙ্গেই হাত মিলিয়েছি। এরপরে সে অজ্ঞান হয়ে যায়। একটু পর সেখানে অ্যাম্বুলেন্স আর পুলিশরা আসে। সায়ন প্রচন্ড ভেঙে পড়েছিল, কারণ সে ডোজেকেই সবচাইতে বেশি ভরসা করত। এদিকে সায়নের মায়ের কাছে তার বাবা আসলে তার মা তার ছেলেকে খুঁজতে বলে, মানে তাদের আসল ছেলেকে খুঁজতে বলে। তার বাবা বলে, ওই মনস্টারকে খুঁজে কি হবে? তুমি কি দুনিয়ার সামনে ওকে পরিচয় করিয়ে দিতে পারবে? ও যা করেছে সেগুলো তুমি মানুষকে বলতে পারবে? সায়নের মা বলে, কেন, ও তো তোমার মতোই হয়েছে। এরপরে সে বলে, তুমি তোমার ছেলে কেউই তোমার বাবা অর্থাৎ জাংহোর মতো হতে পারোনি। জাংহোর মতো একজনই হয়েছে, সেটা হলো সায়ন, মানে বর্তমান সায়ন। এখানে আমরা বুঝতে পারি সায়ন হলো জাংহোর ছেলে, তবে সে জাংহোর নাজায়েজ ছেলে ছিল। এ কারণে সে তাকে দুনিয়া থেকে আড়াল করে অন্য এক জায়গায় লালন পালন করেছিল। মানে কিডন্যাপারের মায়ের শ্বশুরের ছেলে ছিল সায়ন। বিষয়টা অনেক কমপ্লিকেটেড, কিন্তু এটাই সত্যি। আর এই বিষয়ে কিডন্যাপারের মা কি করে জানে সেটা আমরা পরে জানতে পারবো। এরপরে ডোজেকে পুলিশ অ্যারেস্টে রাখা হয়েছে। তার সকল জিনিসপত্র পুলিশরা তদন্তের জন্য নিয়ে যায়। এখানে সায়নের অফিসের বাকি কলিগরা ভীষণ অবাক ছিল যে ডোজে এই কাজ কি করে করতে পারে। ডোজের বাড়ি থেকে অনেকগুলো কম্পিউটারে বিভিন্ন ট্র্যাকিং মেশিন এবং অনেক হ্যাকিং জিনিস পাওয়া গেছে, যেগুলো ব্যবহার করে ডোজে মূলত হিজু, সায়ন এদেরকে ট্র্যাক করত। এরপরে সায়ন ডোজের কাছে আসে আর জিজ্ঞেস করে যে সে কেন এগুলো করলো। ডোজে তখন বলতে শুরু করে। সে বলে, জঙ্গলের সেই ভাঙা বাড়িতে ছোটবেলায় ডোজের যমজ ভাই চলে গিয়েছিল। এরপরে সে আর কখনোই ফিরে আসেনি। সেখানে ডোজে তার ভাইয়ের একটা জুতা পেয়েছিল। আসলে সেখানে কিডন্যাপার ডোজের যমজ ভাইকে মেরে ফেলেছিল। ডোজে সেটা জানতে পারে, আর সে এটাও জানতে পারে যে এই বাড়িতে বেক ফ্যামিলির লোকেরা আসা যাওয়া করত, অর্থাৎ মাস্ক পরা সেই ছেলেটা বেক সায়ন ছিল। ডোজে এই কারণেই খুব ভালো করে লেখাপড়া করে সায়নের অফিসে চাকরি নেয়। এরপর সে সবসময় সায়নকে সাহায্য করে সায়নের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। এরপর একদিন ডোজে যখন অফিসে আসে তখন সে দেখতে পায় সিকিউরিটিরা একটা লোককে বের করে দিচ্ছে। এটা ছিল কিডন্যাপার। সে চিৎকার করে বলছিল, সায়ন, আমি প্রতিশোধ নিতে তোমার কাছে আবার আসব। ডোজে বুঝতে পারে এই লোক কোনো কারণে সায়নকে ঘৃণা করে, তাই সে তাকে ফলো করে আর দেখতে পায় সে সেই ভাঙা বাড়িতে যাচ্ছে। এরপরে সে সেখানে একটা ছবি তুলে রাখে আর এই লোকের ফোন নাম্বার জোগাড় করে। এরপরে সে তাকে মেসেজ করে বলে, তুমি কে, কেন জঙ্গলের সেই বাড়িতে গিয়েছিলে, আর কেনই বা তুমি সায়নকে ঘৃণা করো?
কিডন্যাপার বলে সায়ন খুবই খারাপ মানুষ। ছোটবেলায় আমি মাছ ধরার জায়গায় থাকতাম, সেখানেই সায়ন অনেক বাচ্চাদের মেরে ফেলেছিল, আর সায়নের দাদা সেই সকল বাচ্চাদেরকে দাফন করে দিত যাতে কিনা সায়ন যে মনস্টার এটা মানুষ জানতে না পারে। একদিন আমি সেটা দেখে ফেলি, আর তাই তারা আমার অ্যাক্সিডেন্ট করে, যার কারণে আমার শরীরের অনেক অঙ্গই খারাপ হয়ে যায়। এই জন্য আমি সায়নের কাছ থেকে প্রতিশোধ চাই। মানে এখানে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে, তবে ডোজে তার কথা বিশ্বাস করে নেয়, আর এরপর থেকেই তার সঙ্গে হাত মেলায়। সায়ন বলে তোমাদের সব শত্রুতা আমার সঙ্গে, কিন্তু তুমি অনেক বড় ভুল করেছো হিজুকে এসবের মধ্যে টেনে। তুমি এটা কখনোই আশা করো না যে আমি তোমাকে ক্ষমা করে দেব। এদিকে ওই বাচ্চাদের পোস্টমর্টম করার জন্য তাদের সবকিছু বের করা হয়। সাঙ্গুকে পুলিশরা ফোন করে যাতে সাঙ্গু গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে এরাই তার বন্ধু কিনা। সাঙ্গু সেখানে গিয়ে কিছু কিছু জিনিস দেখতে পায় যেগুলো তার বন্ধুদের ছিল। সে অনেক ভেঙে পড়ে। ইউরি এসে তার মন ভালো করার চেষ্টা করে। সাঙ্গু তখন তাকে ধন্যবাদ জানায়। সে বলে আমার বন্ধুদের জন্য এত কিছু করার জন্য তোমাকে ধন্যবাদ, আর আরো ধন্যবাদ আমার খারাপ মন ভালো করে দেওয়ার জন্য। এদিকে ইনা আর হিজু আবারও কথা বলছিল। ইনা বলে একদিন আমি দেখেছিলাম আমাদের ছোট ভাই কাঁদছিল। আমি দৌড়ে সেখানে গেলে সেখানে একটা ছেলেকে দেখতে পাই যে পালিয়ে যায়। এরপরে যখন আমি সায়নকে দেখি তখন দেখি যে সায়ন অনেকখানি লম্বা। তাই আমার মনে হয়েছিল ওই দিন যে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল সে সায়ন ছিল না। ওই দিনের পরেই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। হিজু বলে তাহলে কি আমাদের ভাই ওর চেহারা দেখে ফেলেছিল? ইনা বলে হতে পারে এই কথা লুকানোর জন্যই আমাদের অ্যাক্সিডেন্ট করা হয়েছিল। তখনই হিজুর মা সেখানে আসে, আর সে হিজুকে বলে এখন কি হবে? তুমি কি জানো সায়ন বেগ পরিবারের ছেলেই না? আমার ভুল হয়েছে, তোমাকে চাও পরিবারে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল। হিজু তখন বলে আমি কি তাহলে এতদিন ভুল করেছি আপনার সব কথা শুনে? আমি ভেবেছিলাম আমি আপনার সব কথা শুনলে আপনি আমাকে ভালোবাসবেন, কিন্তু এখন দেখছি আমি যত কিছুই করি কখনোই আপনি আমাকে ভালোবাসবেন না। হিজুর মা তখন চলে আসে। ইনা বলে এইবার আমি বুঝতে পেরেছি আমাকে ওই রিপোর্ট আসলে কে পাঠিয়েছিল। সায়ন পাঠিয়েছে। সায়ন ভালো করেই জানতো এগুলো জানার পরে আমি কখনোই তাকে বিয়ে করতে রাজি হব না। আর সত্যি আমি তাকে মেসেজ করে বলে দিই যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন সে আমাকে কি জিজ্ঞেস করেছিল জানো? সে জিজ্ঞেস করেছিল তোমার বিয়ে কি চাও ফ্যামিলিতে হচ্ছে কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, তোমার বিয়ে চাও ফ্যামিলিতে ঠিক হয়েছে, আর সেই ছেলেটা অনেক খারাপ। তখন সায়ন আমাকে বলল বিয়ে সময় মতোই হবে, তবে তোমার বদলে তোমার বোনের সাথে হবে। এখানেই সিন কাট হয়ে যায়। একটু পরে সায়ন বাড়িতে আসলে দেখতে পায় সারা ঘরে মোমবাতি জ্বালানো আছে। একটু পরে হিজু সায়নের দেওয়া সেই ড্রেসটা পরে আসে। সে বিয়ের দিনের মতোই সায়নকে কন্ট্রাক্ট পেপার দেয়। এখানেও 3টা শর্ত ছিল। প্রথম হলো ছেলে কখনোই ডিভোর্সের কথা বলতে পারবে না। দ্বিতীয়, তারা তাদের বিয়ের কথা পাবলিকলি অ্যানাউন্স করবে। তৃতীয়, কেউ যদি কোনো রুলস ভাঙে তাহলে তাকে 2 বিলিয়ন ওম দিতে হবে। এরপরে হিজু সেই মেসেজগুলো দেখায় আর বলে আমি কখনোই আমার বোনের বদলে তোমাকে বিয়ে করিনি, তুমি তো নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছো। এই সব কিছু শেষ হয়ে গেলে তুমি কি আবার আমাকে বিয়ে করবে? সায়ন বলে না, আমি তোমাকে প্রপোজ করব। এরপরে সে হিজুকে কিস করে আর কিস করতেই থাকে। এদিকে ডোজের কাছে পুলিশ একটা রিপোর্ট নিয়ে আসে যেটা একটা জুতার। ডোজে এই জুতাটা দেখে চিনে ফেলে কারণ এটা তার ভাইয়ের ছিল। সে তখন চিৎকার করে কাঁদতে থাকে। একটু পরে সায়ন সেখানে আসে। ডোজের পর তাকে সবকিছু বলে দেয় যে কিভাবে কিডন্যাপারকে খুঁজে পাওয়া যাবে। সায়নকে ব্ল্যাকমেইল করার জন্য যে মোবাইলটা ব্যবহার করা হয়েছিল সেই মোবাইলটাও ডোজেই কিডন্যাপারকে দিয়েছিল। আর কিডন্যাপারের ফোনে ট্র্যাকিং কিছু ডিভাইস রয়েছে যার মাধ্যমে তাকে ট্র্যাক করা পসিবল। পুলিশ তাকে ট্র্যাক করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এরপরে এরা দুজন তাদের বাবাকে জিজ্ঞেস করে যে আমাদের অ্যাক্সিডেন্ট লুকানোর জন্য আপনি জাংহোর সঙ্গে কি চুক্তি করেছিলেন। তখন দেখানো হয় ওই দিন তার বন্দুকের সামনে আসলে জাংহো ছিল। ইনার বাবা বলে আমি ওই ট্রাক ড্রাইভারকে ধরেছি, আর সে আমাকে বলেছে এই কাজ আপনি করিয়েছেন। এবার মরার আগে আমাকে বলে দিন যে কেন আপনি এগুলো করেছেন। তখন তাদের কথায় আমরা বুঝতে পারি হিজুর ভাই কিডন্যাপারের চেহারা দেখে ফেলেছিল, যার কারণে জাংহো ওই গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আর ভাগ্যক্রমে শুধুমাত্র তাদের ছোট ছেলে মারা যায়। জাংহো বলে তোমার ছেলে তো বেঁচে নেই, আমার নাতিও বেঁচে নেই, কারণ আমি তাকে নিজের হাতে মেরে ফেলেছি। এখন তুমি এগুলো করে কি পাবে বলো? তুমি শুধুমাত্র তোমার টাকা নষ্ট করবে, কারণ চেয়ারম্যান পদের জন্য তুমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছো। এর চেয়ে বরং তুমি আমার সঙ্গে একটা চুক্তি করো যে তুমি যে কোনো দিন আমাদের পরিবারের কাছে যে কোনো কিছু একটা চাইতে পারবে। আর এই এগ্রিমেন্টের বদলেই আসলে চেয়ারম্যান হিজুর সঙ্গে সায়নের বিয়ের কথা বলেছিল। এখন যখন চেয়ারম্যান জানতে পেরেছে ওই কিডন্যাপার বেঁচে আছে, সে তখন প্রচন্ড ক্ষেপে যায় আর বন্দুক নিয়ে চলে যায় জাংহোর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে। এখানে হিজু সায়নকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। ওদিকে পুলিশরাও কিডন্যাপারের ফোন ট্র্যাক করে জানতে পারে কিডন্যাপার এখন বর্তমানে সায়নের দাদার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেই রয়েছে, অর্থাৎ এখানে। এরপর চেয়ারম্যান বন্দুক নিয়ে কিডন্যাপারের বাবার দিকে ধরে আর বলে তোমার বাবা জাংহো বলেছিল তোমার ছেলে মারা গেছে কিন্তু সে বেঁচে আছে, তাকে এখনই আমার কাছে আনো। তবে সে বলতে থাকে এগুলো বিষয়ে সে কিছুই জানে না। ওই সময় পাশে একটি ব্লাস্ট হলে সবাই দৌড়াদৌড়ি শুরু করে।
তবে কিডন্যাপারের মা শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কারণ একটু আগেই সে সেখানে তার ছেলেকে দেখেছিল। এদিকে সায়নের কাছেও পুলিশরা কিডন্যাপারের লোকেশন জানিয়ে দেয়। সায়ন ওই জায়গায় পৌঁছে গিয়েছে। সে যখনই ভেতরে আসে তখন ইনা বলে হিজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সায়ন বলে তুমি যাও, আমি খুঁজছি। তখনই কিডন্যাপারের ফোন আসে আর সে বলে তোমার স্ত্রী আমার কাছে আছে, এবার আমি সত্যিই তাকে মেরে ফেলবো। আমি তোমাকে সেই কষ্টটাই দিতে চাই যেই কষ্টে তুমি আমাকে দেখেছিলে যখন ওই বুড়ো জাংহো আমাকে পানিতে ডুবিয়ে মারছিল। সায়ন হিজুর লোকেশন দেখে দৌড়ে দাঁড়ির কাছে আসে আর বলে হিজু তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। তবে হিজু বলে এসো না, আমি তোমাকে বলেছিলাম একবার হলেও আমি তোমাকে বাঁচাতে চাই, তুমি শুধু একটা জিনিস মনে রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এরপরেই সে গাড়ি ফুল স্পিডে চালাতে থাকে। কিডন্যাপার বলে তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে এই সব কিছু আমার হাত দিয়েই শুরু হয়েছে আর আজ আমার হাত দিয়েই শেষ হবে। সে জোরে গাড়ি চালিয়ে একটা রেলিং এর সঙ্গে এসে ধাক্কা লাগে। সায়ন এই শব্দ শুনে একদম থমকে যায়। এরপরে দেখা যায় সেই নদীর পাশে হিজুকে খোঁজা হচ্ছে, তবে তাকে পাওয়া যায় না। খবরে কিডন্যাপারের চেহারা দেখানো হয়, কেউ একে দেখলে সাথে সাথে ইনফর্ম করার কথা বলে। এরপর সায়ন প্রেস কনফারেন্সে আসে। সে সবাইকে বলে আমি বেক পরিবারের বেক জাংহোর নাতি নই, আমার পরিচয় মিথ্যা। তবে একটা জিনিস সত্য, সেটা হলো আমি একজন বিবাহিত এবং আমার স্ত্রী রয়েছে। আমার স্ত্রীর নাম হিজু, যে এখন কিডন্যাপ হয়ে গেছে। এটা শুনে তার পরিচিত সবাই অবাক হয়ে যায়। সায়ন বলতে থাকে তার বয়স 28 বছর। কিডন্যাপের দিন তার গায়ে কালো পোশাক আর কালো জুতা ছিল, তার চুল ব্ল্যাক স্ট্রেট। দয়া করে কেউ যদি আমার স্ত্রীর কোনো খোঁজ পান তাহলে পুলিশকে জানাবেন। আপনারা সবাই আমাকে সাহায্য করুন আমার স্ত্রী যাতে সহি সালামত বাড়িতে ফিরে আসে। এখানে সায়ন অনেক কাঁদছিল। এরপরে সায়ন যখন হিজুর ছবির দিকে তাকায় তখন সে আরো কাঁদতে থাকে। এরপরে সায়ন আমাদেরকে আগের ঘটনা বলতে থাকে। 3 বছর আগে যখন প্রথম তাদের বিয়ে হয়েছিল আর প্রথম তারা সায়নদের অ্যাপার্টমেন্টে এসেছিল। হিজু ফ্রেশ হয়ে ঘরে আসলে সায়ন তাকে মেসেজ করে বলে ওই রুমটা তোমার, ওই রুমে কখনোই আমি যাব না, আমি দরজার পাশের রুমে থাকবো। আমি তোমাকে বলে দিই আমার জন্য তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন যখন অফিসে যাচ্ছিল তখন সে দেখতে পায় হিজু তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। সায়ন তার কাছে এসে বলে তুমি কি আমার মেসেজ পড়োনি? আমি তো বলেছি আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না, আর অফিস থেকে আমি অনেক দেরিতে ফিরি, তাই আমার জন্য তুমি অপেক্ষা করো না। এগুলো বলে সায়ন অফিসে চলে যায়। এরপরে আবার সায়ন ফিরে আসে আর সে হিজুকে বলে তুমি যদি আমাকে ঘৃণা না করো তাহলে আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করতে পারি, একজন আরেকজনকে আস্তে আস্তে চিনতে শুরু করতে পারি। হিজু মাথা নেড়ে হ্যাঁ বলে। সায়ন বলতে থাকে তখন যদি আমি আরো একটু ভালো ব্যবহার করতাম, তোমার সঙ্গে আরো একটু সময় কাটাতাম, তাহলে হয়তো আজ আমাকে রিগ্রেট করতে হতো না। এরপর আবার ওই সিন দেখানো হয় যখন সায়ন হিজুর অ্যাক্সিডেন্ট শুনতে পেয়েছে। পুলিশ তাকে ফোন করে সেই জায়গায় আসতে বলে। সায়ন সেখানে গিয়ে দেখতে পায় গাড়ি রেলিং ভেঙে নিচে পড়ে গেছে, তবে গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। একটু পরেই সেখানে হিজুর মা, বোন আর চেয়ারম্যান আসে। হিজুর মা কান্নাকাটি শুরু করে। চেয়ারম্যান সায়নের বাবার কলার ধরে আর বলে যদি তোমরা তোমাদের ছেলেকে মেরে ফেলতে তাহলে আজ এগুলো দেখতে হতো না। ইনা তাদেরকে থামিয়ে দিয়ে বলে আপনাদের আবার কবে থেকে নিজেদের সন্তানের চিন্তা হওয়া শুরু করেছে? সায়ন দেখতে পায় কিডন্যাপারের মা এখানে আসেনি। কিডন্যাপারের মায়ের নাম হলো জিন। সায়ন পুলিশকে জিনের ব্যাপারে খোঁজ করতে বলে। পুলিশ দেখতে পায় জিন ওই দিন ওই অনুষ্ঠান থেকে বের হয়নি, হয়তো সে পেছনের দরজা দিয়ে বের হয়েছে, তবে পেছনের দরজায় কোনো ক্যামেরা ছিল না। এরপরে সায়ন তার বাবা মায়ের বাড়িতে আসে। এখানে সে জিনের গাড়ির ড্যাশ ক্যামেরা চেক করে, তবে সেখানে সবকিছু ডিলিট করে দেওয়া হয়েছে। সে তখন পুলিশকে বলে জিনের নামে ওয়ারেন্ট বের করতে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। সায়ন যখন চলে যাচ্ছিল তখন জিন সেখানে আসে। সে বলে তুমি এখানে কেন এসেছো? সায়ন তাকে ধরে বলে আপনি তো এক ফোঁটা কাঁদেননি, আপনার ছেলে গাড়ি সহ নিচে পড়ে গেছে, আপনার তো কাঁদা উচিত ছিল। জিন বলে কেন কাঁদবো আমি? তোমার বাবা জাংহো একদিন আমাকে এসে বলেছিল সে নাকি আমার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। আমি অনেক কেঁদেছি, চিৎকার করে কেঁদেছি, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে। যখনই আমি শুনেছি যে পানির ভেতরে কারো লাশ পাওয়া গেছে আমি দৌড়ে সেখানে গিয়েছি। এই কান্না আমি অনেক আগেই কেঁদেছি, কিন্তু এবার তোমার পালা, এই কান্না এবার তোমাকে কাঁদতে হবে। এরপরে ইউরি খবরে বলতে থাকে 4 দিন হয়ে গেছে, কিন্তু এখনো স্পোক্স পার্সনের স্ত্রীর কথা কেউ জানতে পারেনি। সে সাধারণ জনগণকে হিজুকে খুঁজতে সাহায্য করতে বলে। এরপরে ইউরির মন খারাপ ছিল। সাঙ্গু তাকে বলে হিজু সায়নের স্ত্রী, এটা আমি তোমাকে বলিনি, এজন্য কি তুমি রাগ করেছো? সরি। কিন্তু ইউরি বলে তুমি কেন সরি বলছো? সরি বলবে হিজু। সাঙ্গু বলে তুমি কি জানো হিজু কথা বলতে পারে? এটা শুনে ইউরি বলে তাহলে চলো ওকে তাড়াতাড়ি খুঁজি, আমি ওর কণ্ঠ শুনতে চাই। এরপর দেখা যায় তারা সবাই হিজুকে এখনো খুঁজে বেড়াচ্ছে। হিজুর ডিরেক্টর হিজুর ছবি দেখে অনেক কাঁদতে থাকে। এরপর সেখানে ইউরিরা চলে আসে। তারা জিজ্ঞেস করে সায়ন কোথায়? তখন এরা বলে এইমাত্র সায়নের কাছে একটা ফোন এসেছে, তাই সে চলে গেছে। সায়ন আসলে পুলিশ স্টেশনে এসেছে। পুলিশ তাকে হিজুর ফোন দেয় যেটা তারা নদীর কাছে পেয়েছে।
সায়ন বলে, জিনের ওয়ারেন্ট জারি করেছেন? পুলিশ বলে, ওপর থেকে আমাদেরকে না করে দিয়েছে, শুধুমাত্র সন্দেহর খাতিরে এত বড় সেলিব্রিটিকে আমরা ওয়ারেন্ট জারি করতে পারি না। সায়ন বলে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। এরপরে সায়নের বাবা মা প্রেস কনফারেন্স করছিল। এখানে বাবা বলে, 20 বছর আগে আমাদের ছেলে তার দাদার সঙ্গে লেকে ঘুরতে গিয়েছিল, তবে এরপর সে পানিতে ডুবে যায়, তাকে আর পাওয়া যায়নি। এই কষ্ট ভোলার জন্য আমরা বর্তমান সায়নকে অ্যাডপ্ট করি, তাকে নিজেদের ছেলের মতো করেই বড় করেছি। তবে আপনারা যে কথাটা শুনেছেন যে আমাদের ছেলে বেঁচে আছে আর সে সায়নকে হুমকি দিচ্ছে, এটা মিথ্যা, এই কথার প্রমাণ নেই। তখন সায়নের বন্ধু দাঁড়িয়ে যায়, সে ডোজের সঙ্গে তার নিজের ইন্টারভিউ সেখানে প্লে করে দেয়। ডোজে তো ওই কিডন্যাপারের ব্যাপারে সবকিছুই জানে, তাই সে শুরু থেকে সবকিছু বলতে শুরু করে, যার ফলে রিপোর্টার আর ক্যামেরাম্যানেরা সবাই বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখনই পুলিশ সেখানে চলে আসে আর তারা জিনকে অ্যারেস্ট করে, তাও আবার একটা মার্ডার কেসে। জিন নিজেও অবাক হয়ে যায়। এদিকে হিজুর মা হিজুর ছোটবেলার বিছানায় এসে কাঁদছিল। সে বলছিল, আমি চেয়েছিলাম তোমার জীবনটা যাতে আমার মতন না হয়, তুমি যাতে ব্র্যান্ডের পোশাক, ব্র্যান্ডের জুতা, বড় স্কুলে লেখাপড়া করতে পারো, এজন্য আমি এত কিছু করেছি। কিন্তু আমি ভুলেই গেছি যে তোমাকে আমি শেষবার কবে হাসতে দেখেছি। সে বিছানা ধরে কাঁদতে থাকে। ইনা এগুলো দেখে। সে এরপর তার বাবার কাছে আসে আর বলে, আপনি কেন কিছু করছেন না? কেন হিজুকে খুঁজছেন না? এজন্য যে এতে আপনিও জড়িয়ে যাবেন? ঠিক আছে, তাহলে আমি করছি। তখনই হিজুর মা ফোন নিয়ে সেখানে আসে, যেখানে নিউজ আসছিল যে জিনকে মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়েছে। হিজুর মা বলতে থাকে, উনি কাকে মেরেছে আর ওনাকে মারতে কে দেখেছে? হিজু কি তাকে দেখে ফেলেছিল? অর্থাৎ তাদের মনে হয় যে হিজু হয়তো এটা দেখেছিল আর এই কারণে হিজুকে চুপ করানোর জন্যই সে হিজুকে গায়েব করেছে। এদিকে জিন পুলিশকে বলতে থাকে, তোমাদের সাহস তো কম না, হিজুর কি লাশ পাওয়া গেছে? কোন হিসেবে তোমরা আমাকে মার্ডার কেসে অ্যারেস্ট করেছো? পুলিশ তখন তাকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছিল জিন বালিশ চাপা দিয়ে তার শ্বশুর জাংহোকে মেরে ফেলছিল। জিন প্রচন্ড অবাক হয়ে যায়। এরপরে পুলিশ বের হয়ে যায় আর সায়ন সেখানে আসে। সে টেবিলের উপরে একটা আংটি রাখে। আসলে এই আংটিতে একটা ক্যামেরা লাগানো ছিল। সায়ন বলতে থাকে, যখন জাংহো অনেক বেশি অসুস্থ ছিল তখন সে এই আংটিটা সায়নকে দিয়েছিল। তবে এর 2 দিন পর সায়ন আবার সেটা জাংহোকে ফিরিয়ে দিয়ে যায়, তবে তখন সেটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। এরপরে জিন সেখানে আসে। সে তার শ্বশুরকে বলে, আপনি কি আমার কাছে ক্ষমা চাইবেন? তার শ্বশুর বলে, তোমার ছেলেকে আমি মেরেছি, তবে আমি এটা করতে বাধ্য হয়েছি। তখন জিন বলে, আপনি আমার ছেলেকে মেরে আপনার ছেলেকে নিয়ে এসেছেন আর আমার ছেলের জায়গায় বসিয়েছেন। জাংহো বলে, তুমি এটা আগে থেকেই জানতে? জিন বলে, প্রথমে আমি জানতাম না, আপনি যখন সায়নকে নিয়ে এসেছিলেন তখন আমি দেখেছি। দিন দিন ও যত বড় হচ্ছে, ধীরে ধীরে ও আপনার মতোই হচ্ছে। ওর প্রত্যেকটা সাকসেসে আপনি অনেক গর্ববোধ করতেন। এরপরে আমি এই ব্যাপারে তদন্ত করে জানতে পারি, তবে ও যে পজিশনে আছে সেই পজিশনে আমার ছেলের থাকার কথা ছিল। জাংহো বলে, তোমার ছেলেকে মেরে আমি কোনো অন্যায় করিনি, আমি বরং আমাদের পরিবারকে বাঁচিয়েছি। জিন এই কথায় প্রচন্ড রেগে যায় যে এত অসুস্থ থাকা সত্ত্বেও সে এখনো নিজের অন্যায় স্বীকার করছে না, তাই সে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। আর এই সবকিছুই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সায়ন বলে, আমি এই প্রমাণটা রেখেছিলাম ওই দিনের জন্য, যেদিন এই পরিবারের সত্যটা সবাই জানতে পারবে। কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে কাউকে বাঁচানোর জন্য আমাকে এটা ব্যবহার করতে হবে। আপনি বলে দিন হিজু কোথায় আছে, নয়তো আপনার সকল কিছু এখন পুলিশের কাছে আছে, তারা বের করে ফেলবে যে হিজুকে আপনি কোথায় রেখেছেন। জিন বলে, তোমার এটা কেন মনে হচ্ছে যে ও বেঁচে আছে? এরপর আমাদেরকে দেখানো হয় ওই দিন গাড়ি রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে সেখানেই আটকে ছিল। ওই সময় সেখানে সেক্রেটারি চলে আসে। সে কিডন্যাপার আর হিজু দুজনকেই এখান থেকে নিয়ে যায় আর গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর হিজুর জিনিসপত্র ছড়িয়ে দেয় যাতে মনে হয় যে হিজু নিচে পড়ে গেছে। সায়ন বলতে থাকে, আপনি ওকে বাঁচিয়ে রেখেছেন, আপনি ওই দিন বলেছিলেন না এবার আমার কান্নার পালা। আপনি আমার উপর প্রতিশোধ নিতে চান, যেই প্রতিশোধ আপনি জাংহোর উপরে নিতে পারেননি সেই প্রতিশোধ আপনি আমার উপর নিতে চান। আমার জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই, যখন আমি জানতেও পারবো না যে হিজু বেঁচে আছে না মারা গেছে। এখানে সায়ন কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। এদিকে পুলিশরা হিজুর লোকেশন বের করে ফেলে। এরপরে তারা সবাই হিজুকে খোঁজার জন্য যেতে থাকে। আসলে হিজুকে একটা গোপন রুমে আটকে রাখা হয়েছিল। সেক্রেটারি মনে করে এই প্ল্যানিং তারা আগেই করেছিল আর সে তাকে বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে বাকি কাজটুকু তুমি কমপ্লিট করবে। এরপরে সে বেক ফ্যামিলির আন্ডারগ্রাউন্ড একটা বেসমেন্টে আসে, যেখানে পাশাপাশি 2টা রুম ছিল। এদের একটার মধ্যে কিডন্যাপার আর আরেকটার মধ্যে হিজু ছিল। জিন সেক্রেটারিকে বলেছিল হিজুকে মেরে ফেলতে, তবে সেক্রেটারি ভেতরে এসে হিজুকে চলে যেতে বলে। হিজু পালিয়ে যাচ্ছিল। এরপরে কিডন্যাপার সেক্রেটারিকে বলতে থাকে তাকে বের করতে, তবে সে আর উল্টো তাকে বাইরে থেকে আরো তালা লাগিয়ে দেয়। কিন্তু তখনই কিডন্যাপারের বাবা চলে আসে আর সে সেক্রেটারিকে বলে তালা খুলে দিতে। আসলে সে আজ নিজের হাতে তার ছেলেকে মেরে ফেলতে চায়। সে ওই দিনই তার স্ত্রী আর সেক্রেটারির মধ্যে চোখাচোখি দেখেছিল আর সে বুঝতে পেরেছিল এদের মধ্যে কিছু একটা প্ল্যান চলছে। এদিকে হিজু দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তখনই সে একটা গুলির শব্দ শুনে থমকে যায়
আর পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই গুলি লেগেছে সেক্রেটারির, আর বন্দুক এখন আছে কিডন্যাপারের হাতে। সে তার বাবার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে। তার বাবার মনে পড়ে তার স্ত্রী তাকে বলেছিল, আমাদের ছেলে তোমার মতোই হয়েছে। এরপরেই কিডন্যাপার তার বাবাকেও গুলি করে, আর এই শব্দেই হিজুর আবার জ্ঞান ফিরে আসে। এরপর ওই কিডন্যাপার বন্দুক নিয়ে এখানে চলে এসেছে, আর সে বলতে থাকে, আপু তুমি নিশ্চয়ই এখানেই আছো। হিজু লুকিয়েছিল। তখনই সে সামনে একটা গাড়িকে আসতে দেখে সে দৌড়ে দৌড়ে সেখানে যেতে থাকে আর বলতে থাকে, আমাকে বাঁচান। কিডন্যাপার তাকে দেখতে পায়, তবে সে লুকিয়ে থাকে। আর আমরা দেখতে পাই এই গাড়িটা ছিল সায়নের। সায়ন তাকে দেখে ভীষণ খুশি হয়। তারা দুজনেই এখানে কাঁদতে শুরু করে। পুলিশরা চলে এসেছে। হিজু সায়নকে বলে ওই কিডন্যাপার এখানেই আছে, আর তার হাতে বন্দুক আছে। পুলিশ তাদেরকে চলে যেতে বলে, আর সে আর তার টিম কিডন্যাপারকে খুঁজতে বের হয়। সায়নরা যখন চলে যাচ্ছিল তখন সামনে কিডন্যাপার দাঁড়ায়। সে সায়নকে বের হতে বলে। সায়ন বলে, হিজুকে ছেড়ে দাও, ও তো কোনো দোষ করেনি, তুমি যা চাও তুমি নিয়ে নাও। কিডন্যাপার বলে, হ্যাঁ তুমি তো এগুলো চাও না, তুমি তো হিজুর সঙ্গে শান্তিতে থাকতে চাও, কিন্তু আমি চাই তোমাকে কষ্টে দেখতে। তোমার কি একটু খারাপ লাগে না যে তুমি জাংহোর ছেলে? জাংহো পৃথিবীর সবচাইতে পাপী একটা লোক। পুলিশরা দেখতে পায় সায়নের গাড়ি থেমে আছে। সে তখন তার লোকেদেরকে ধীরে ধীরে সামনে যেতে বলে। এদিকে কিডন্যাপার সায়নের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে সায়ন একদম শক হয়ে যায় আর হিজুর দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। তখনই পুলিশরা সেখানে চলে আসে। তারা কিডন্যাপারকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু কিডন্যাপার সায়নের দিকে বন্দুক ধরে, আর এরপরেই একটা গুলির শব্দ হয়। হিজু অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদেরকে এই ঘটনার অনেকদিন পরে সিন দেখানো হয়, যেখানে হিজু বলতে থাকে, ওই দিন যদি আমি মাথা নাড়ানোর বদলে মুখ দিয়ে তোমার সঙ্গে কথা বলতাম, যদি তোমাকে বলতাম যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। আমরা হয়তো সাধারণ কাপলের মতোই একসাথে থাকতে পারতাম। এখানে সে নিজেকে আর সায়নকে সুখী একটা পরিবারের মতো কল্পনা করে। তবে এগুলো সবই ছিল শুধুমাত্র হিজুর কল্পনা। একটু পরে তার কাছে একটা কল আসে। সে কল রিসিভ করলে অপর পাশ থেকে কেউ কোনো কথা বলে না। হিজু বলে, কে? তুমি কি সায়ন? এখানে সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই ওই দিন কিডন্যাপার সায়নকে গুলি করেছিল। হিজু দৌড়ে সায়নের কাছে যায়। সায়ন মাটিতে পড়েছিল। তবে এই সব কিছুই ছিল হিজুর স্বপ্ন। তাকে সায়নের বন্ধু কল করে আর বলে, এখানে ইভেন্ট শুরু হয়ে গেছে। হিজু বলে, আমি আসছি। তবে সে বলে আসতে হবে না, কারণ সায়ন নেই। এরপরে সে খবরে বলতে থাকে, সায়ন জানিয়েছে উত্তরাধিকার সূত্রে সে যা কিছু পেয়েছে তার সবকিছু সে দান করে দিচ্ছে। দেখা যায় সত্যি সায়নের সকল কিছুই চ্যারিটি হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সে স্পোক্স পার্সনের চাকরি থেকে রিজাইন নিয়েছে। এরপরে আমরা সাংহু আর ইউরিকে দেখি, যারা কিনা অনাথ আশ্রমে এসেছিল। এখানে একটা বাচ্চা ছেলে বলে, বেশি খাবার খাওয়া কি ঠিক? ইউরি বলে, খাবার বেশি খেলে তো বড় হতে পারবে। সে বলে, তাহলে তুমি আর কয়েকটা বছর অপেক্ষা করো, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। সাংহু তাকে চুপ করিয়ে দেয়, আর এরপর সে মুখ দিয়ে তাকে টিটকারি করে। এরপরে তারা একসঙ্গে দাঁড়িয়েছিল। সাংহু বলে, সায়ন তার সবকিছু দান করে দিয়েছে। আশ্রমের নান বলেছে সায়ন নাকি এখানেও অনেক কিছু দান করেছে। ইউরি বলে, আর এরপর সায়ন গায়েব হয়ে গেছে। সাংহু বলে, না, সায়ন মারা গেছে। এরপরে আমরা দেখতে পাই ওই দিন ইউরি খবরে বলছিল স্পোক্স পার্সনের স্ত্রীকে পাওয়া গেছে, ওই কিডন্যাপারকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে। তখন জিন তার ছেলেকে দেখে। তার মনে পড়ে তার ছেলে ওই লকার রুম থেকে তাকে বলছিল, আমাকে বের করো মা, আমি জানি তুমি বাইরেই আছো। তার মা তখন বলে, আমি তোমাকে আটকাচ্ছি না, আমি তোমাকে বাঁচাচ্ছি, আমি এইবার তোমাকে অবশ্যই বাঁচাবো। সে তখন অনেক কাঁদতে থাকে। এরপরে কিডন্যাপারের বাবা মিডিয়ার সামনে বলতে থাকে, আমার ছেলে অন্যায় করেছে, আমি তাকে লুকিয়ে রেখে আমিও অন্যায় করেছি। তবে এখন আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি ভালো মানুষ হয়ে দেখাবো। পরের সিনে আমরা হিজুকে দেখি, যে কিনা কিছু কেনাকাটা করে ফিরছিল। আজ ক্রিসমাসের দিন ছিল। সে বাড়িতে এসে ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল। পাশে টিভিতে ভোটিং দেখানো হচ্ছিল, যেখানে সায়নের বাবা 3 নম্বর এসেছে। হিজু ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলতে থাকে, এরপর থেকে কখনোই বেক পরিবার থেকে কেউ প্রেসিডেন্ট হতে পারেনি। জিং জাংহোকে মেরেছে, তার প্রমাণ আছে। এ কারণে তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেক্রেটারি তার সকল অন্যায় স্বীকার করে নিয়েছে, তাই তাকেও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সায়ন এই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে, তার কোনো খবর কেউ জানে না। এরপরে হিজু যায় ডোজের সঙ্গে দেখা করতে। ডোজে বলে, তুমি কেন এখানে আসো? তুমি কি জানো না যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি? হিজু বলে, জানি, আর এটাও জানি সায়ন সবচাইতে বেশি তোমাকে বিশ্বাস করত। সে তার অনেক কথাই তোমার সঙ্গে শেয়ার করত। তুমি কি জানো সে কোথায় যেতে পারে? ডোজে বলে, একবার সে আমাকে বলেছিল সে তার সকল কাজ সম্পন্ন করার পর ধুলোর মতো গায়েব হয়ে যাবে। এরপরে যখন আমি হাসপাতালে ছিলাম তখন সে আমাকে বলেছিল এখন আর সে গায়েব হতে চায় না, সে তোমাকে নিয়ে সুন্দর একটা জীবন কাটাতে চায়। তাই আমার মনে হয় তার গায়েব হওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এরপরে হিজু একটা জায়গায় আসলে সেখানে তার কাঙের সঙ্গে দেখা হয়। কাং তাকে বলে সায়ন সব সময় তাকে জিজ্ঞেস করতো স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়।
স্ত্রীর সঙ্গে কি কি কথা বললে সে একটা ভালো স্বামী হতে পারবে, এই সব কিছুই সে তোমার জন্যই করতো। হিজু তখন আরো শুনতে চায়। কান তাকে বসিয়ে তাদের আরো কথা বলতে থাকে। এরপরে হিজু তার বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। এখানে রেস্টুরেন্টের মহিলা হিজুর বাবাকে দেখে বলে, ও আপনি আবার এসেছেন। হিজু প্রচন্ড অবাক হয়ে যায়। সে বলে, বাবা আপনি কবে এখানে এসেছেন? তার বাবা বলে, আমার জামাইয়ের সঙ্গে এসেছিলাম আমার জন্মদিনের দিন। হিজু বুঝতে পারে এটা ওই অ্যাক্সিডেন্টের আগে। সে কল্পনা করে কিভাবে সায়ন তার বাবাকে এখানে নিয়ে এসেছিল আর তার পছন্দের খাবার তার বাবাকে খাইয়েছিল। এরপরে হিজু বাড়িতে আসলে একটু পর কলিং বেল বাজে। সে গিয়ে দেখতে পায় তার বোন এসেছে। ইনা বলে, চলো একসঙ্গে বাইরে যাই। তবে হিজু রাজি হয় না। সে বলে, আমি যদি বাইরে যাই ওই সময় যদি সায়ন চলে আসে? তবে ইনা তাকে বলে সায়ন আসবে না। হিজু বলে, আমি জানি ও ভালো আছে। হাসপাতালে যখন আমি অনেক ক্লান্ত ছিলাম, কয়েকদিন আমার চিকিৎসা হয়েছে, যখনই আমার জ্ঞান ফিরেছে আমি দেখেছি সায়ন আমার সাথেই ছিল, কিন্তু এরপরে সায়ন গায়েব হয়ে যায়। ইনা বলে, তুমি এখানে আর অপেক্ষা করো না, কারণ সায়ন আর আসবে না। হিজু বলে, কেন আসবে না? তুমি কি কিছু জানো আপু? আমাকে বলো না। কিন্তু ইনা তাকে কিছু বলে না। হিজু অনেক কাঁদতে থাকে। এরপরে ইনা চলে যাওয়ার সময় তার মনে পড়ে সায়ন তাকে এক জায়গায় ডেকেছিল কথা বলার জন্য। এরপরে আমাদেরকে ওই সিনটাই দেখানো হয় যেখানে হিজুকে ইন্টারন্যাশনাল একটা নাম্বার থেকে কল করা হয়েছিল। একটু পরে সে কলটা কেটে যায়। হিজু সেই নাম্বারটা সার্চ করে দেখতে পায় এটা আরগানের একটা নাম্বার। সে সায়নের বন্ধুকে এ ব্যাপারে বলে আর বলে আরগান থেকে তার কাছে একটা মেইল পাঠানো হয়েছে যেখানে তাকে তাদের সাইন ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বিলিয়ন ওন দান করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। হিজু বলে, এটা তো আমি করিনি, তাহলে নিশ্চয়ই সায়ন করেছে, কিন্তু ও আরগানে কেন যাবে? তখন তার বন্ধু বলে, হয়তো সূর্যাস্ত দেখতে গিয়েছে। তুমি কি কখনো ওর ফোনের ওয়ালপেপার দেখোনি? সূর্যাস্ত ওর অনেক পছন্দ। হিজু কল্পনা করে যেদিন সায়ন তাকে পিঠে নিয়ে আসছিল তখন সে সানসেট দেখে বলেছিল, একদম তোমার ফোলা গালের মতো আকাশটা। এরপরে হিজু আরগানের উদ্দেশ্যে যায়। সেখানে সে সেই লোকের সঙ্গে দেখা করে, অর্থাৎ সেই সাইন ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রিন্সিপালের সঙ্গে। হিজু বলে, আপনাদের এখানকার সবচেয়ে ভালো সানসেট স্পট কোথায়, আমাকে একটু বলবেন? সে বলে, কিন্তু আপনি তো এখন সেখানে যেতে পারবেন না, কারণ সেখানে এখন অনেক জঙ্গিরা রয়েছে। তবে হিজু সেখানে চলে যায়। একটু পরে জঙ্গিরা তাকে ধরে নিয়ে যায়। জঙ্গিরা তার সাথে করে আরো অনেক লোকেদেরকে নিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝখানে কিছু একটা হলে জঙ্গিরা গাড়ি থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মাস্ক পরা একটা লোক সেখানে এসে সবাইকে বাঁচিয়ে নেয়। সে হিজুকে তার সাথে করে নিজের গাড়িতে বসায়। তবে তখনই জঙ্গিরা আবার চলে আসলে সে গাড়ি চালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। এরপরে আমরা তার চেহারা দেখি, আসলে এটা হলো সায়ন। জঙ্গিরা সেখানে আসছে দেখে সে হিজুকে নিয়ে লুকিয়ে বসে পড়ে আর বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য প্রত্যেকবার আমাকে আমার প্ল্যান বদলাতে হয়। হিজু বলে, বদলালে বদলাও, কিন্তু তুমি এগুলো কি করছো? সায়ন বলে, কেন, তুমি জানো না? হিজু বলে, কি? তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন কিডন্যাপার তার কানে কানে বলেছিল তোমার বাবা জাংহো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ তাদের ছোট ছেলে আমাকে দেখে ফেলেছিল। শুধুমাত্র তার পরিবারের ইমেজ বাঁচানোর জন্য সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার ফলে হিজু এতগুলো বছর ধরে বোবা হয়েছিল। এরপরে সায়ন হিজুর ছোট ভাই কিউজিনের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে আসে। সে বলতে থাকে, আমার বাবা এই সকল কিছুর জন্য দায়ী। তখনই ইনা সেখানে আসে, মানে সায়ন যে তাকে এখানে ডেকেছিল। ইনা বলে, তো অবশেষে তুমি সবটা জানতে পেরেছো? সায়ন বলে, হিজু কি এগুলো জানে? ইনা বলে, হ্যাঁ, সে সবকিছুই জানে। বর্তমানে সায়ন বলে, আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি। হিজু বলে, এজন্য বুঝি তুমি পালিয়ে যাচ্ছ? সায়ন বলে, আমি পালাচ্ছি না, আমি তোমার থেকে একটু দূরে থাকছি নিজেকে শাস্তি দেওয়ার জন্য। তুমি কি বুঝতে পারছো না? তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো, তোমাকে জড়িয়ে ধরার জন্য আমার মন উতলা হয়ে যাচ্ছে, কিন্তু আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। হিজু বলে, ওই জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? আমি আর পারবো না। এই বলে সে নিজেই সায়নকে কিস করে। সায়নও আর নিজেকে ধরে রাখতে পারে না। এরপরে আমাদেরকে সেই সব সিন দেখানো হয় যেগুলো দেখার জন্য তোমরা বসে আছো। তোমরা দেখো, আমি আর কিছু বলতে পারছি না কারণ আমার লজ্জা লাগছে। পরদিন সকালে হিজু সায়নের ফোন দেখে বলে, সত্যি তুমি সত্যিই সানসেট অনেক পছন্দ করো, তাই না? সায়ন বলে, কারণ সানসেট দেখলে আমার তোমার কথা মনে পড়ে। হিজু বলে, ওই দিন তুমি আমাকে কল দিয়েছিলে, তাই না? সায়ন বলে, হ্যাঁ, তোমার আওয়াজ শুনতে মন চাইছিল, তাই কল দিয়েছিলাম। হিজু বলে, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বিলিয়ন ওন কেন দান করেছ? সায়ন বলে, কারণ তুমি বলেছিলে তোমার শর্ত থেকে যদি সায়ন কোনো শর্ত ভাঙে তাহলে জরিমানা হিসেবে 2 বিলিয়ন ওন দিতে হবে। সায়ন এখন একটা শর্ত ভাঙতে যাচ্ছে, সে তোমাকে ডিভোর্স দেবে। হিজু অবাক হয়ে গেলে সায়ন বলে, সায়ন ডিভোর্স দেবে আর আমি তোমাকে বিয়ে করব। হিজু এতে খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে কিছু ছবি দেখানো হয় যেগুলো দেখে আমরা বুঝতে পারি সায়ন আর হিজু আবার বিয়ে করে নিয়েছে। আজ তাদের বাড়িতে মেহমান আসবে। একটু পরেই সেখানে সায়নের বন্ধুরা চলে আসে। তারা জিজ্ঞেস করে, এই খাবার কি সব হিজু রান্না করেছে? তবে সায়ন বলে,
এগুলো আমি রান্না করেছি। হিজু বেশি ভালো রান্না করতে পারে না। হিজু তার মুখ চেপে ধরলে তারা তার আংটি দেখতে পায়। এরপরে তারা জিজ্ঞেস করে, তুমি নাকি তোমার নাম বদলে ফেলেছ? সায়ন বলে, হ্যাঁ, তার নাম এখন হয়েছে বেক ইয়ন। সবাই তাদেরকে কংগ্রাচুলেট করতে থাকে। সাঙ্গু বলে, আমাদেরকেও কংগ্রাচুলেট করো। ইউরি বলে, আমরাও বিয়ে করতে যাচ্ছি। এতে তো তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর সবাই চলে গেলে এরা ঘর গোছাচ্ছিল। তখন হিজু বলে, আমি চাই আমাদের ঘর যেন এমনই থাকে, সব সময় হাসি খুশি। সায়ন বলে, সব সময় হাসি খুশি চাইলে আমাদের ঘরে আরেকজন লোকের প্রয়োজন। হিজু বলে, আমি আবার অফিস জয়েন করতে চাই, ইন্টারপ্রেটারের কাজ আমার পছন্দ। সায়ন বলে, ঠিক আছে, তোমার যে কাজ ভালো লাগে তুমি করতে পারো। এরপরে সায়ন তাকে কোলে তুলে নিয়ে বলে, তুমি যদি চাও এই ঘরটা সবসময় আনন্দ উল্লাসে ভরা থাক তাহলে আমাকে সাহায্য করো। এই বলে সেটাকে বেডরুমে নিয়ে যায়। এরপরে সায়ন চলে আসে ইয়ং এর কাছে। ইয়ং তাকে তার নিজের রান্না করা মাছ খেতে দেয়, কারণ সায়নের এই খাবার অনেক পছন্দ ছিল। সায়ন বলে, ওই দিনের পর থেকে আমি আর এই খাবার কখনো খাইনি, কারণ এটা খেলে আমার ওই দিনের ঘটনা মনে পড়তো। ইয়ং তখন অন্য খাবার আনতে যেতে চায়, তবে সায়ন বলে, ঠিক আছে, আমি এখন খেতে পারবো। এরপরে সে খেতে শুরু করে। অন্যদিকে হিজু তার বাবা মায়ের কাছে এসেছে। তার মা তার সঙ্গে রেগেছিল যে সায়ন কোনো কিছু না বলে আরগানে কেন গিয়েছিল, আর হিজু নিজের পরোয়া না করে কেন সেখানে গিয়েছিল। যদি কিছু হয়ে যেত। তবে চেয়ারম্যান বলে, তুমি তো চেয়েছিলে হিজু যেন খুশি থাকে, আর ওর দিকে একবার তাকিয়ে দেখো, ও এখন খুশি। তার মা তখন বলে, আমি দেখেছি সায়ন তোমাকে অনেক ভালোবাসে, তাই ওর সঙ্গে একটা লম্বা আর সুখী জীবন কাটিও। হিজু বাইরে আসলে ইনা তাকে বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে হিজু বলে, আপু, ওই দিনগুলো আমি ভুলে গেছি, তাই তুমিও এবার ভুলে যাও। এরপরে ইউরি খবর পড়ছিল, আর তার পাশেই হিজু সাইন ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেট করছিল। ইউরি বলে, পাশের দেশের সঙ্গে নেগোশিয়েট করার জন্য আমাদের নেগোশিয়েট পার্সন ইয়ং পৌঁছে গেছে। এরপরে হিজু সায়নকে কল করে, কিন্তু সায়ন কল ধরে না। বাড়িতে এসে হিজু আবারও সায়নকে কল করে। তখন ইয়ন, মানে বর্তমানে সায়ন, কল ধরে। এখানে আমরা বুঝতে পারি সায়ন বর্তমানে নেগোসিয়েশনের কাজ করছে, আর এখানে তার সঙ্গে ডোজে আছে। সায়ন এখানে হিজুর সঙ্গে অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল। হিজু বলে, এভাবে কেন কথা বলছো? মনে হচ্ছে তুমি যেন তোমার ব্ল্যাকমেলারের সঙ্গে কথা বলছো। সায়ন বলে, যখন তুমি আমার সঙ্গে কিডন্যাপারের ফোন থেকে কথা বলতে তখন আমার খুব ভালো লাগতো। আমার স্ত্রী, যাকে আমি কখনো সময় দেইনি, যার মনের কথা আমি কখনো বুঝতে চাইনি, যাকে আমি স্ত্রীর সম্মান পর্যন্ত দেইনি, সে কখনোই হাল ছেড়ে দেয়নি। সে লড়াই করেছে, শেষ পর্যন্ত সে তার অধিকার নিয়ে নিয়েছে। আমি চাই তুমি এরকমই থাকো। ভবিষ্যতে যে কোনো সময় তোমার যা কিছু প্রয়োজন হবে তুমি আমার কাছে চাইবে, তাও আবার অধিকার করে চাইবে। তুমি কি আমাকে ওয়াদা করতে পারো? হিজু বলে, ঠিক আছে, তাহলে এখন আমি তোমাকে অর্ডার করছি, এখনই আমার কাছে আসো। সায়ন বলে, আমি এখনই আসছি। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় তারা একসঙ্গে বনের রাস্তা ধরে হাঁটছে। এখানে তারা ভীষণ খুশি ছিল, কারণ এখন তারা অন্যান্য সাধারণ কাপলের মতোই সুখী জীবন কাটাচ্ছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এটা আমার করা প্রথম কোরিয়ান ড্রামা ছিল, আর এটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বরাবরের মতোই তোমাদের লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে তোমাদের ভালোবাসা দেখিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও।